তো প্যারালাল অপারেশনটা কেন করতে হয়? তো এটার জন্য আমরা জাস্ট একটু খেয়াল করি একটা সিনারিও। আমাদের একটা মনে করো লোড রয়েছে 1 ওহম রেজিস্ট্যান্স। তো এই লোডের ক্ষেত্রে তুমি যদি এদিকে খেয়াল করো যে আমাদের 1 ওহম রেজিস্ট্যান্স রয়েছে এবং ওর অ্যাক্রস আমরা 5 ভোল্ট দিচ্ছি। তুমি আপাতত এই সেকেন্ড এই ইয়েটা ভুলে যাও, হ্যাঁ, সোর্সটা ভুলে যাও। তুমি যে শুধু কনসিডার করো যে আমাদের মনে করো এই জিনিসটা নাই আর কি। তো এই জিনিসটা নাই, তুমি আপাতত মনে করো একটা সোর্স রয়েছে 5 ভোল্ট এবং আমাদের এই লোড রয়েছে 1 ওহম রেঞ্জের। তো ওহম সূত্র অনুসারে ওর মধ্যে 5 এম্পিয়ার যাওয়ার কথা, 5/1, 5 এম্পিয়ার। কিন্তু আমাদের যে এই লো সোর্স মানে ব্যাটারি যেটা রয়েছে, সেই ব্যাটারির একটা সীমাবদ্ধতা রয়েছে যে সে তোমার 3 এম্পিয়ারের বেশি কারেন্ট দিতে পারে না। ঠিক আছে? তো এখানে এই যে ইচ সোর্স ক্যাপাসিটি হচ্ছে 5 ভোল্ট 3 এম্পিয়ার, 3 এম্পিয়ারের বেশি কারেন্ট দেওয়ার ক্ষমতা নাই। যদি তার কাছ থেকে 3 এম্পিয়ারের বেশি কারেন্ট নেওয়ার চেষ্টা করো তাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ঘটনা। তাহলে এখন আমার লোড তো হয়েছে 1 ওহম, অতএব যদি 5 ভোল্ট যদি ওর অ্যাক্রসে তুমি দাও তাহলে ও ওহমস এর সূত্র অনুসারে 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবেই। এবং সেই 5 এম্পিয়ার কারেন্ট তুমি যদি 2.5 এম্পি মানে 3 এম্পিয়ার ক্ষমতার একটা সোর্স দিয়ে নিতে চাও, তো সে যখন নিতে চাইবে তখন কি হবে? সোর্সটা নষ্ট হয়ে যাবে, কারণ সোর্সের আসলে 3 এম্পিয়ারের বেশি দেওয়ার ক্ষমতা নাই এবং তুমি তার কাছ থেকে ডিমান্ড করতেছো যে 5 এম্পিয়ার তাকে দেয়া হোক, তখন সে পারবে না। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা যে কাজটা করি, এবং তোমরা সেটা তোমাদের ওই এই বিভিন্ন ধরনের যে গ্যাজেট আমরা ইউজ করি, হ্যাঁ, যেখানে কিনা মানে ব্যাটারি দিয়ে ইউজ করতে হয়, বিশেষ করে বাচ্চাদের খেলনার গাড়ি যেগুলো হয়, হ্যাঁ, বা বিভিন্ন খেলনাতে, হ্যাঁ, আমরা কয়েকটা ব্যাটারি বা 2টা বা 3টা ব্যাটারি অনেক সময় সিরিজ মানে প্যারালালি কানেক্ট করি। ঠিক আছে? তাহলে প্যারালালি কানেক্ট করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সবগুলা ব্যাটারি মিলে একসঙ্গে লোডকে কি করবে? শক্তি সরবরাহ করবে। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রেই দেখো, আমি যদি 5 এম্পিয়ার নিতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হচ্ছে? তাহলে আমাকে, আমি যদি 2টা ব্যাটারি ইউজ করি, হ্যাঁ, 2টা ব্যাটারি কি করবে? 2টা ব্যাটারি তোমার কারেন্টটা শেয়ার করবে। আমার এখানে 5 এম্পিয়ার দরকার, 2টা ব্যাটারি আইডেন্টিক্যাল সমান ক্ষমতার, তো 2টা থেকে আড়াই আড়াই এম্পিয়ার করে 5 এম্পিয়ার টোটাল বের হবে এবং সেটা লোডের কাছে যাবে। তাহলে এখন কিন্তু কারো কোনো সমস্যা নাই। আমার লোডের যে রিকোয়ারমেন্ট রয়েছে 5 এম্পিয়ার ওর মধ্যে দিয়ে ফ্লো করার, সেটাও যেমন ফ্লো করছে। আবার প্রত্যেকটা যে ব্যাটারি যার ক্ষমতা ছিল সর্বোচ্চ 3 এম্পিয়ার, তার কাছ থেকে আমি আড়াই এম্পিয়ার করে নিচ্ছি, 3 এম্পিয়ারও নিচ্ছে না, হাতে আমাদের একটা সেফটি মার্জিন রয়েছে। তাহলে 2টা ব্যাটারি মিলে আমার লোডকে প্রোভাইড করছে এবং ওহমস ল, কেভিএল, কেসিএল, তুমি সব ল বলো, সব ল এখানে ঠিকঠাক মতো কাজ করছে। তাহলে বোঝা গেল, তাহলে এখান থেকে কনক্লুশন আমি কি আসবো? যে আমার লোডের মানে আমাদের যে বাসা বাড়িতে যদি ট্রান্সফরমার কথা চিন্তা করো, আমাদের একটা এলাকায় যদি বিল্ডিং এর সংখ্যা বেড়ে যায়, হ্যাঁ, যেখানে কনজিউমার বেড়ে যায়, হ্যাঁ, 10 বছর আগে তোমার একটা এলাকায় মনে করো সবগুলাই ছিল 2-3টা বিল্ডিং, যেটা আসলে ডেভেলপ ঢাকা শহরে যে ডেভেলপ এরিয়া রয়েছে, হ্যাঁ, তোমার মনে করো ধানমন্ডি বা লালমাটিয়া, এখানেও যেমন মনে করো 20 বছর আগেও মনে করো দেখতে যে সবগুলা বাসা ছিল 2 তলা 3 তলা বিল্ডিং, সামনে উঠান সহ বা বাগান সহ। এখন কি হচ্ছে? প্রত্যেকটা বিল্ডিং 2 তলা বিল্ডিং ভেঙে G+9 বা G+6 এরকম মানে 6 তলা বা 9 তলা বিশাল একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে। তাহলে যেখানে আগে 2টা পরিবার থাকতো, এখানে এখন থাকতেছে প্রায় 30টা পরিবার, তাই না? বা মানে সোজা কথা, এখানে কত গুণ বেড়ে গেছে? প্রায় 10 থেকে 15 গুণ বেশি কনজিউমার হয়েছে। তাহলে এত কনজিউমার যখন হয়েছে তখন তোমার লোডও বাড়ছে, লোড রিকোয়ারমেন্ট বাড়ছে। তো লোড রিকোয়ারমেন্ট বাড়লে ওই এলাকায় যে ট্রান্সফরমার ছিল, সেই ট্রান্সফরমার মনে করো 100টা বাড়িকে প্রোভাইড করতো, যারা কিনা 2 তলার বাড়ি। এখন ওই 100টা 2 তলা বাড়ির বদলে মনে করো 50টা 2 তলা বাড়ি হয়ে গেছে 10 তলা। তাহলে রিকোয়ারমেন্ট অনেক বেড়ে গেল। তো সেই রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য আমাদের যেটা করতে হবে, যে এখানে যেমন আমি ব্যাটারি দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যে একটা সোর্সের পাশাপাশি কি করতে হচ্ছে? আমাদেরকে আরেকটা সোর্স দিতে হচ্ছে। তো এখানেও ব্যাপারটা হচ্ছে তাই, যে আমাদেরকে তখন আমাদের সোর্স বাড়ায় দিতে হবে। এখন সোর্স কিভাবে বাড়াবো? আমাদের সোর্স তো আমাদের কি যে এলাকার যেই মানে আমাদের যে ডেস্কো ঢাকা শহরের জন্য, পুরো বাংলাদেশের জন্য যে আমরা পিজিসিবি বা পিডিবি যাই বলি না কেন, ওরা যে আমাকে পাওয়ার প্রোভাইড করতেছে সেই পাওয়ারটা,
তো সেই পাওয়ারটা আমার এলাকায় একটা ট্রান্সফরমার দিয়ে হচ্ছে না, তাহলে কি করব, আমি আরেকটা নতুন একটা ট্রান্সফরমার নিয়ে আসবো। তাহলে দুইটা ট্রান্সফরমার মিলে কি করবে, প্যারালালি আমার লোডকে কি করবে, এনার্জি প্রোভাইড করবে। তো এতটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার, যে দুটো আমরা ট্রান্সফরমার প্যারালালি কানেক্ট করব, যাতে করে আমাদের যে যতটুকু লোডের প্রয়োজনটা পূরণ করতে পারি। এটা ছাড়া আরেকটা বিষয় রয়েছে যে আমরা যদি চলতে চলতে কোনো ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা কিছু বাড়তি ট্রান্সফরমার ইচ্ছা করে রাখি, যাতে করে কি হয়, আমাদের একটা ট্রান্সফরমার নষ্ট হলো, ওকে যদি আমরা সরাই ফেলি, বাকি ট্রান্সফরমার গুলো যেন, হ্যাঁ, মানে কাজ করতে পারে এবং আমার সিস্টেমটা যেন ইনট্যাক্ট রাখে, আনইন্টারাপ্টেড রাখে, এবং লোডশেডিং যাতে না হয়। এই জন্য আমরা কি করি, বাড়তি ট্রান্সফরমার আমরা প্যারালালি কানেক্টেড রাখি, হ্যাঁ, যাতে দুই একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে যেন ওটা সরলেও যেন বাকিরা যেন সিস্টেমটা অনগোয়িং রাখতে পারে। এটাও আরেকটা কারণ। তো সোজা কথা, সিস্টেমকে রিলায়েবল করার জন্য, হ্যাঁ, আমরা বাড়তি ট্রান্সফরমার ইউজ করি, এক কথায় শেষ, যেন আমাদের আনইন্টারাপ্টেড সার্ভিস পাই, লোডশেডিং যাতে না হয়। আচ্ছা, তাহলে এই দুইটা ট্রান্সফরমার যে প্যারালাল করতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে, দুইটা ট্রান্সফরমারকে আইডেন্টিক্যাল নেচার হতে হবে, একই রকম হতে হবে। হ্যাঁ, একই রকম কেন হতে হবে, এরকম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারবো। তুমি যদি মনে করো তোমার লোডকে প্রোভাইড করার জন্য দুইটা ব্যাটারি নাও, একটা হচ্ছে 5 ভোল্টের আর একটা 3 ভোল্টের। তাহলে এখন প্রশ্ন চলে আসে, 5 ভোল্ট আর 3 ভোল্ট প্যারালালি কানেক্ট করছো একটা লোডের সাথে, তাহলে লোডের ভোল্টেজ কত, 5 বলবা না 3 বলবা? একটা লোডের সাথে দুইটা সোর্স রয়েছে, একটা 5 ভোল্টের একটা 3 ভোল্টের, তাহলে তিনজনেই প্যারালাল। তাহলে আমরা জানি যে প্যারালাল ক্ষেত্রে ভোল্টেজ সমান থাকে। তাহলে এখন বলো লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত, 5 বলবা না 3 বলবা? স্যার ভোল্টেজ পার্থক্যটা হবে ওখানে। মানে 5 ভোল্টও আছে, 3 ভোল্টও আছে, তাহলে কি 5 বলবা? স্যার যেটা বেশি ওটা হওয়ার কথা না? আচ্ছা, এখানে তুমি ছবিটা খেয়াল করো, হ্যাঁ, এখানে কি দাঁড়াচ্ছে, একটা প্রান্ত ব্যাটারি, একটা প্রান্ত 5 আর একটা প্রান্ত 3। এখন এটা একটা ভ্যালিড সার্কিট, হ্যাঁ, ভ্যালিড সার্কিট হওয়াতে এখানে কি হবে, তোমার ওহমস ল, কেভিএল, কেসিএল সব কিন্তু সত্যি। তাহলে তাহলে এখানে উপরে খেয়াল করে দেখো, উপরে যে আমার যে ওয়্যারটা রয়েছে, হ্যাঁ, উপরে আমার যে ওয়্যারটা থাকবে, সেই ওয়্যারের ক্ষেত্রে তুমি, হুম, যদি মনে করো নাও, হ্যাঁ, এই যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে তুমি যদি একটা, হুম, যদি চিন্তা করো এই ওয়্যারটা, তাহলে কি হচ্ছে, এই জায়গায় এক প্রান্ত 5 আর এক প্রান্ত 3, এবং ওয়্যারের রেজিস্ট্যান্স খুবই কম, খুবই কম। আমি উদাহরণস্বরূপ ধরে নিই, আমার এই জায়গার মধ্যে দিয়ে ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 5 - 3 2 ভোল্ট হচ্ছে, আর কারেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 0.01। তাহলে এই অল্প একটু তারের মধ্য দিয়ে, মানে সোজা কথা, এই দুইটা সোর্সের মধ্যে যে কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্ট ফ্লো করবে 200 অ্যাম্পিয়ার। ছোট ছোট ব্যাটারি 5 ভোল্টের 3 ভোল্টের, তার মধ্যে আমাদের এই ভুলের কারণে কত ফ্লো করবে, 200 অ্যাম্পিয়ার। 200 অ্যাম্পিয়ার কারেন্ট কত বড়, আমরা এতটুকু সহজে বুঝতে পারি, একটা এসি যখন চলে, আমাদের বাসায় একটা এসি যখন চলে, এয়ার কন্ডিশন চললে সেটা কত নিবে, হ্যাঁ, এয়ার কন্ডিশন চললে সে নিবে মনে করো কত বলো, 10 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা এসি চলতে সে নিবে মনে করো 10 অ্যাম্পিয়ার কারেন্ট। একটা ফ্রিজ চলে, সে নেয় হচ্ছে গিয়ে 3 বা 4 অ্যাম্পিয়ার কারেন্ট। হ্যাঁ, তাহলে একটা এসি যতটুকু চলে 10 অ্যাম্পিয়ার, তারও প্রায় কত গুণ, 20 গুণ বেশি কারেন্ট ফ্লো করবে এই দুই ব্যাটারির মধ্যে। তো সেক্ষেত্রে এই ব্যাটারি এবং সার্কিট কোনোটাই টিকবে না, ইমিডিয়েটলি একটা মানে খুব হিট প্রডিউস হয়ে বার্ন হয়ে সার্কিটটা পুড়ে যাবে। তো এটা কেন হলো, তুমি খুব বেশি কিছু করো নাই, জাস্ট দুইটা ভোল্টেজ সোর্স প্যারালালি কানেক্ট করছো এবং তারা সমান নয়। হ্যাঁ, এবং এই কারণে তাদের মধ্যে কি হবে, ভোল্টেজ ডিফারেন্সের কারণে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, কারণ রেজিস্ট্যান্স কম। তাহলে এখান থেকে বোঝা গেল যে দুইটা অসমান ভোল্টেজ সোর্স প্যারালালি কানেক্ট করা যাবে না। তাহলে যদি করি, তাহলে দুর্ঘটনা হবে, এবং সেটা নিজেদের মধ্যে কারেন্ট ফ্লো করবে এবং হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, কারণ তাদের মধ্যে রেজিস্ট্যান্স তেমন একটা নাই। এটা এক ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে, তুমি দুইটা দুইটা
ব্যাটারি বা দুইটা ভোল্টেজ সোর্স প্যারালালি কানেক্ট করছো, দুইটার মান সমান, সেটাও ঠিক আছে, কিন্তু একটা গন্ডগোল করে ফেলছো, সেটা হচ্ছে তাদের পোলারিটি চেঞ্জ করে ফেলছো। একজনের হচ্ছে উপরে প্লাস, আরেকজনের নিচে প্লাস, যার ফলে তুমি যদি উপরের দিকে তাকাও, তুমি যদি এদিক থেকে এদিকে খেয়াল করো, হ্যাঁ, তাহলে অতটুকুর মধ্যে কি ঘটনা ঘটতেছে, এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা হবে, সেখানে এক পাশে +5 আর এক পাশে -5, এবং তুমি যদি ভোল্টেজ ডিফারেন্সটা মাপো তাহলে হবে 10 ভোল্ট, এবং সেখানেও একই ভয়াবহ ঘটনা ঘটবে, যে তোমার হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট তখন কি হবে, ফ্লো করবে। ঠিক আছে, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, তাহলে সেটা হয়ে যাবে তখন 1000, তাহলে এখানে আমাদের হয়ে যাবে তখন 1000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তো এটাও খারাপ জিনিস। তাহলে আমি দুইটা জিনিস বুঝলাম। তা প্রথম কথা, কেন আমাকে প্যারালাল করতে হচ্ছে, আমাদের লোড যখন বেড়ে যায় সেই লোডের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য প্যারালাল করতে হচ্ছে, এর পাশাপাশি সিস্টেমটাকে রিলায়েবল করার জন্য করতে হচ্ছে। প্যারালাল করতে গেলে দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, দুইটা ভোল্টেজ সোর্স সমান হতে হবে, তাদের মান সমান হতে হবে, এবং তাদের কি হতে হবে, পোলারিটি গুলোও সমান হতে হবে। আচ্ছা, এটা আমি আলোচনা করলাম ডিসির ক্ষেত্রে। এখন এসির ক্ষেত্রে মানের সাথে সাথে আর কি কি আছে বলেন তো স্যারেরা। এসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে যেমন আমি ম্যাগনিটিউড নিয়ে কথা বললাম, এসির ক্ষেত্রে ওর পাশাপাশি আর কি কি বলতে হবে? ডিরেকশন। ডিরেকশন বলতে হবে। ডিরেকশন বলতে আমরা যেটা বলতে চাচ্ছি হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ফেজ, তাই না? এই দুজনের ফেজ কি হতে হবে, একই রকম হতে হবে, একই রকম হতে হবে। মানে আমি বলতে চাচ্ছি, যদি তোমার এভাবে চিন্তা করি, যে এটা হচ্ছে আমাদের একটা এসি সোর্স, হ্যাঁ, এটা যেরকম দেখতে হবে, আমি নতুন আরেকটা যদি আনি, নতুন আরেকটা আনি, সে নতুনটাও দেখতে কি হতে হবে, নতুনটাও দেখতে কিন্তু প্রায় একই রকম হতে হবে। এই যে দুইটা ছবি আঁকলাম, দুইটা ছবিতে খেয়াল করো দুইজনের মান সমান, দুইজনের স্টার্টিং মানে একই জায়গা থেকে স্টার্ট হয়েছে, মানে ওদের ফেজ সমান, আর দুইজনের ফ্রিকোয়েন্সি কি সমান। ঠিক আছে, এখন এটার মধ্যে আমি গন্ডগোল করতে পারি, গন্ডগোল এভাবে করতে পারি, খেয়াল করে দেখো, যে একজন মনে করো সুন্দর 50 হার্জের হলো, তারপরে তুমি আবার আরেকজনকে নাও, হ্যাঁ, সেও কিন্তু প্রায় একই রকম দেখতে, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় বলতে পারো এই দুইজনের মধ্যে? এই দুইজনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? তার ফেজ ডিফারেন্স আছে। ফেজ ডিফারেন্স, হ্যাঁ, এটাও একটা প্রবলেম। হ্যাঁ, তাহলে ফেজ ডিফারেন্স যদি প্রবলেম হয়, তাহলে প্রতিটা মুহূর্তে তুমি যদি চিন্তা করো, যে তুমি যদি মনে করো এখন এই মুহূর্তটা চিন্তা করো, এই মুহূর্তে দুইজনের ভোল্টেজ মান একরকম নয়। কেন নয়? ওদের ম্যাগনিটিউড সেম, ওদের ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু প্রবলেম হচ্ছে ওদের ফেজ ডিফারেন্স থাকার কারণে এট এ টাইম তুমি দুইজনের মধ্যে একই ভোল্টেজ দেখতে পারবা না। তাহলে বোঝা গেল যে আমাদের ম্যাগনিটিউড সেম হতে হবে, ফ্রিকোয়েন্সি ফেজ সমান হতে হবে, পোলারিটিও সেম হতে হবে। পোলারিটি কেন সেম হতে হবে? মনে করো একজন ঠিকই আছে, একজন দেখতে হচ্ছে গিয়ে এরকম টাইপের, আর আরেকজন হচ্ছে গিয়ে উল্টা পোলারিটি, আরেকজন দেখতে হচ্ছে এরকম টাইপের, দুটাই কিন্তু 220 ভোল্ট, 50 হার্জ, হ্যাঁ, কিন্তু ঘটনা হয়ে গেছে কি দুইটা উল্টা ফেজ হয়ে গেছে, তাই না? ওদের ফেজ ডিফারেন্সও বলতে পারো, বা অন্য কথায় ফেজ বলতে পারো, পুরা 180 ডিগ্রি উল্টা। তাহলে এটা হলো আমার প্রবলেম। হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ যেমন সেম থাকতে হবে, পোলারিটি সেম থাকতে হবে, ম্যাগনিটিউড সেম থাকতে হবে, আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটাকে আমরা বলতেছি R/X রেশিও। R/X কি জিনিস? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, আমরা দুইটা ট্রান্সফরমার প্যারালালি কানেক্ট করতেছি, প্যারালাল কানেক্ট করা তো বুঝতেছি, ট্রান্সফরমারের প্রাইমারি সাইড দুইটা একই রকম দেখতে হবে। খেয়াল করো, ট্রান্সফরমারের যে প্রাইমারি সাইড, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর ট্রান্সফরমার, এটা আমাদের 1 নম্বর ট্রান্সফরমার, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ট্রান্সফরমার। 1 নম্বর ট্রান্সফরমারের উপরের পার্টের সাথে 2 নম্বর ট্রান্সফরমারের উপরের পার্ট, 1 নম্বর ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের নিচের পার্টের সাথে 2 নম্বরের নিচের পার্ট। আবার সেকেন্ডারির ক্ষেত্রে খেয়াল করো, সেকেন্ডারি সাইডে প্রথম ট্রান্সফরমারের উপরের মাথার সাথে দ্বিতীয় ট্রান্সফরমারের উপরের মাথা, আর এখানে নিচের মাথার সাথে নিচের মাথা। তাহলে কি হচ্ছে, দুইজনের ট্রান্সফরমার কি হচ্ছে, প্যারালাল হচ্ছে। কারণ প্রত্যেকটা ট্রান্সফরমারের কয়টা করে প্রান্ত, 4টা প্রান্ত, 2টা প্রাইমারি সাইডে, 2টা সেকেন্ডারি সাইডে। তাহলে 1 নম্বর ট্রান্সফরমারের 4টা প্রান্তের সাথে 2 নম্বরের ট্রান্সফরমার 4টা প্রান্ত যখন তুমি এই যে ছবিতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে কানেক্ট করবা, তখন তুমি বলবা যে হ্যাঁ, দুইটা ট্রান্সফরমার প্যারালালি কানেক্ট হচ্ছে। প্যারালালি কেন হচ্ছে?
তুমি যদি ট্রান্সফরমার এক নম্বর ট্রান্সফরমারকে প্রশ্ন করো ট্রান্সফরমার 1 তোমার প্রাইমারি সাইডে ভোল্টেজ কত, ও বলবে আমার প্রাইমারি সাইডে একটা ভোল্টেজ সোর্স রয়েছে সেটা 110 ভোল্ট। এখন তুমি যদি দ্বিতীয় ট্রান্সফরমারকে জিজ্ঞেস করো যে তোমার ভোল্টেজ কত, দ্বিতীয় ট্রান্সফরমার বলবে হ্যাঁ আমিও তো 110 সাপ্লাই কি দেখতে পাচ্ছি, তাহলে ওরও হচ্ছে 110 ভোল্ট। আর দুইটা ট্রান্সফরমার একই রকমের মানে ওদের নেচার দুইটা সেম, তাহলে তুমি যদি এই পাশে যদি প্রাইমারি সাইডে মনে করো 110 দাও, তাহলে এখানে পাবা 220 ভোল্ট। তাহলে কি দাঁড়াচ্ছে সেকেন্ডারিতে প্রথম এক নম্বর ট্রান্সফরমার সেকেন্ডারিতে তুমি যদি কথার কথা 220 পাও, তাহলে তুমি দুই নম্বর ট্রান্সফরমার সেখানেও পাচ্ছ 220, কারণ দুজনে কি একই রকমের নেচার, আর দুজনের ক্ষেত্রে প্রাইমারিতে 110 দিচ্ছ, তাহলে এখানেও পাচ্ছ 220, এখানেও 220, এবং দুইটা ট্রান্সফরমার একই লোডকে দেখছে, খেয়াল করে দেখো দুজনে একই লোডকে সাপোর্ট দিচ্ছে, তাহলে এক নম্বর ট্রান্সফরমার থেকেও কারেন্ট এসে লোডের কাছে যাচ্ছে, আর দুই নম্বর ট্রান্সফরমার থেকেও কারেন্ট এসে এই যে 2 নম্বর থেকেও কারেন্ট এসে লোডের কাছে যাচ্ছে, দুজনে মিলে যৌথভাবে আমার লোডকে কি করতেছে শক্তি বা কারেন্ট সরবরাহ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার প্যারালালি কানেকশনের ব্যাপারটা। আচ্ছা, তা এখানে আমরা সব জিনিস বুঝছি, শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে R/X রেশিও সেম, এই কথাটা কেন বলে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো দুইটা ট্রান্সফরমার তো প্যারালালে আছে, আমরা তো গত দুইটা ক্লাসে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছি, যে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড বিবেচনা করলে V2 এই পাশে রয়েছে, এটা কি, এটা হচ্ছে আমাদের এটা V2, আর এটা হচ্ছে লোড, আর প্রত্যেকটা ট্রান্সফরমার নিজস্ব কি রয়েছে সিরিজ রেজিস্ট্যান্স আর সিরিজ ইম্পিডেন্স। এখন দুইটা ট্রান্সফরমার যেহেতু প্যারালাল, অর্থাৎ তাদের ভিতরকার যে জিনিসগুলা মানে R01 X01 এক নম্বর ট্রান্সফরমার থেকে, আর R02 X02 মনে করো দুই নম্বর ট্রান্সফরমার থেকে, এই দুইটা গ্রুপও কি তুমি যদি একটু বক্সের মতন করে আঁকো তোমার বোঝার সুবিধার জন্য, হ্যাঁ এটা এক নম্বরের ট্রান্সফরমার, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে দুই নম্বর ট্রান্সফরমার। তাহলে দুইজনের ট্রান্সফরমার কি হয়েছে, দুইজনের ট্রান্সফরমার এই মাথাতে আর এই মাথাতে তারা কি হয়েছে প্যারালালি কানেক্ট হয়েছে। তাহলে বাম পাশে রয়েছে সোর্স আর ডান পাশে রয়েছে লোড। তাহলে ট্রান্সফরমারের যে বাস্তবে যেটা আছে এটাকে আমি যদি ইকুইভ্যালেন্ট ভাবে চিন্তা করি, তাহলে দেখবো এক নম্বর ট্রান্সফরমারের সিরিজ আমরা প্যারালাল যে ব্রাঞ্চ আছে মানে কোর মেটেরিয়াল, ওখানে যেহেতু ভোল্টেজ ড্রপ বলতে গেলে হয় না, মানে আই মিন তোমার ওখানে কারেন্ট খুব একটা যায় না, এই জন্য ওদেরকে আমরা ওমিট করতে পারি আমাদের ডিজাইনের সহজ করার জন্য, শুধুমাত্র সিরিজ পার্টটাকে বিবেচনা করি। তাহলে প্রথম ট্রান্সফরমার R01 X01, আর দ্বিতীয় ট্রান্সফরমার হচ্ছে R02 X02, এরা এই দুইটা গ্রুপ নিজেদের মধ্যে প্যারালাল রয়েছে, ভালো কথা। এখন এক নম্বর ট্রান্সফরমার থেকে যেই মানে অ্যাঙ্গেলটা তৈরি হয় মানে tan ইনভার্স x/r, যেটাকে আমরা থিটা বলি, আর দুই নম্বর থেকে যেটা হয় tan ইনভার্স x/r, দুইটার যে অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল যদি সেম হয়, দুইটার অ্যাঙ্গেল যদি সেম হয়, তাহলে আমাদের যোগফল ঠিক থাকবে। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার যোগফল ঠিক থাকা বলতে কি বোঝাচ্ছেন? যোগফল ঠিক থাকাতে বোঝাতে যাচ্ছে, তুমি একটু এই ভেক্টর ডায়াগ্রামটা দেখো, এই যে এই পাশে দেখো এই 0.3 যেদিকে একটা ভেক্টর, আর 0.2 একই দিকে ভেক্টর। এখন তোমাকে যদি বলি যে স্যার 0.3 আর 0.2 যোগ করো, তুমি আমাকে বলবা যে স্যার দুইজনের যোগফল হচ্ছে 0.5। কেন? কারণ স্যার দুইজনে কি রয়েছে একই দিকে রয়েছে। আচ্ছা, এখন যদি তোমাকে কথাটা একটু ঘুরাই দিই, আমি তোমাকে বলি যে এক নাম্বার ট্রান্সফরমারের কারেন্ট 0.3 আর দুই নাম্বারের কারেন্ট 0.2। এখন এই দুইটার অ্যাঙ্গেল কিন্তু সেম না, দুইটার অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট, তাহলে দুইজনের যোগফল কি 0.5 পাবা? তাহলে কি দাঁড়াচ্ছে যে একটা ট্রান্সফরমার 0.3 আর একটা ট্রান্সফরমার 0.2, দুইটা যোগ করলে 0.5 হওয়ার কথা যদি তারা একই অ্যাঙ্গেল মেনটেন করে, কিন্তু তারা যদি দুইটা অ্যাঙ্গেল মেনটেন করে, একটা 0.3 যদি 30 ডিগ্রি হয় আর একটা 0.2 যদি 0 ডিগ্রি হয়, তাহলে দুইজনের যোগফল কিন্তু 3 আর 2 মিলে 0.5 হবে না, তখন তার চেয়ে কম হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে 0.5 মানে 0.3 আর 0.2 মিলে 0.5 হওয়ার সুযোগ ছিল, কিন্তু কেন হলো না? আমাদের ডিজাইনিং এর প্রবলেমের কারণে, মানে R/X রেশিও বা X/R রেশিও যাই বলো না কেন, এই রেশিও দুইটা ট্রান্সফরমারের সমান না থাকার কারণে দুইটার যে যোগফল, দুইটার যোগফল সামগ্রিকভাবে
কি হচ্ছে না, পুরো লিনিয়ার সাম আপ হচ্ছে না, এবং যার ফলে আমাদের লোড সাইড কিন্তু ওই 0.5 এম্পিয়ার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সে 0.5 না পেয়ে মনে করো 0.42 পেলো। তাহলে এই যে একটা প্রবলেম হলো, এই প্রবলেমটা আসলে আমাদের ডিজাইনের প্রবলেমের কারণে। তাহলে এই ক্ষেত্রে যেটা করণীয়, আমাদের আর বাই এক্স রেশিও দুইটার সেম থাকতে হবে। মানে স্যার এখানে একটা খেয়াল করো, আমি কিন্তু এটা কোনোদিনও বলি নাই যে এক্স আর আর এর মান দুইটা ট্রান্সফরমারের সমান, আমরা বলছি রেশিও সমান। এখন তুমি বলতে পারো স্যার রেশিও সমান না বলে এত ভেজালের কি দরকার, আপনি এইভাবেই বলে দেন যে দুইটা ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স আর দুইটা ট্রান্সফরমারের ইম্পিডেন্স দুইটারই আরও সমান হবে, এক্স এর সমান হবে। কিন্তু এই কথা এই কারণে বলা যাবে না, যে ট্রান্সফরমারের ক্ষমতা বেশি, তুমি একটু চিন্তা করো, যে ট্রান্সফরমারের ক্ষমতা বেশি সেই ট্রান্সফরমারের কারেন্ট দেওয়ার ক্ষমতাও কি হবে, কম হবে না বেশি হবে? স্যার যেই একটা বেশি হবে স্যার। ট্রান্সফরমারের ক্ষমতা বেশি এর মানে কি, তার ভিএ বেশি, ভোল্ট বেশি। অ্যাম্পিয়ার বেশি। জি স্যার। আচ্ছা দুইটা ট্রান্সফরমার যেহেতু ভোল্টেজ ক্যাটাগরি সমান, তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার বেশি বলতে কি বোঝায়, কারেন্ট বেশি, কারণ দুইটা ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং কিন্তু সমান। তাহলে এখানে উদাহরণস্বরূপ দেখো, একটা ট্রান্সফরমার দিচ্ছে 0.3 এম্পিয়ার আর আরেকটা ট্রান্সফরমার দিচ্ছে 0.2 এম্পিয়ার, কারণ দুইজনের ক্ষমতা সমান না। ক্ষমতা কম বেশি হতেই পারে, এবং ক্ষমতা কম বেশি হওয়ার খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে, তোমার মনে করো আগে একটা জায়গায় ছিল 300 ভিএ ট্রান্সফরমার, এখন তোমার দরকার হচ্ছে 400 ভিএ ট্রান্সফরমার। একটু খেয়াল করো স্যার, তোমার একটা এলাকায় আগে দরকার ছিল 300 ভিএ আর এখন হলো 400 ভিএ, তুমি কি করবা? তুমি কি 300 ভি এর আরেকটা যোগ করবা, নাকি তুমি 300-র সাথে একটা 100 যোগ করবা? স্যার আমার আগে 300 ছিল এখন 400 হয়েছে, তাহলে আমি এই নতুন রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আমি কি আরেকটা নতুন একটা 300 কিনবো, না নতুন একটা 100 বা 200 কিনবো? স্যার নতুন 100। 100 কিনতে পারি বা 150 কিনতে পারি, একটু প্রয়োজনের চেয়ে একটু বেশি কিনি। কারণ 300 কেন কিনবো না, কারণ 300-র দাম বেশি পড়ে যায়। এটাতে শুধুমাত্র এটা আমাদের কিন্তু কস্টিং এর একটা ব্যাপার আছে। অতএব আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে একটু বাড়তি সেফটি মার্জিন রেখে আমি কিনবো, কিন্তু তাই বলে খুব বেশি বাড়তি কিনবো না, কারণ এটা আমাদের খরচ অনেক বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে বোঝা গেল যে তোমার সিস্টেমে একটা 300 ভিএ ট্রান্সফরমার ছিল, তুমি একটা 100 বা 150 ভিএ ট্রান্সফরমার কিনলা। তুমি কেন কিনলা ছোট ক্ষমতার? কারণ তোমার এখন রিকোয়ারমেন্ট বেড়েছে কিন্তু রিকোয়ারমেন্টটা ডাবল বাড়েনি, এই জন্য তুমি আরেকটা হুবহু ট্রান্সফরমার না কিনে কম ক্ষমতার একটা ট্রান্সফরমার কিনেছো। যেহেতু তুমি কম ক্ষমতার কিনেছো, অতএব যার ক্ষমতা কম তার কিন্তু রেজিস্ট্যান্স বেশি। একটু মাথায় রাখেন স্যার, এখানে দুইটা প্যারালাল রাস্তা, একটু খেয়াল করেন, দুইটা প্যারালাল রাস্তা, কারেন্ট দুই জায়গা দিয়ে সমান কখন যাবে, যখন দুইটারই রেজিস্ট্যান্স সমান। কিন্তু একজনের রেজিস্ট্যান্স বড় আর একজনের রেজিস্ট্যান্স ছোট, তাহলে তখন কি হবে, কারেন্ট যার রেজিস্ট্যান্স কম তার মধ্য দিয়ে কারেন্ট যাবে বেশি, আর যার রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স বেশি তার মধ্য দিয়ে কারেন্ট যাবে কম। এটা সিম্পল কথা। তো এখানে সেই জিনিসটাই হচ্ছে, অতএব দুইটা ট্রান্সফরমারের ক্ষমতা সমান সমান হবে এরকম ভাবা ঠিক না, কিন্তু যে জিনিসটা সমান করতে হবে সেটা হচ্ছে এই এক্স বাই আর রেশিও বা আর বাই এক্স রেশিও যাই বলো না কেন, সেই দুইটা সমান হওয়া দরকার। নয়তো আমাদের কারেন্টটা আসলে যতটুকু পাওয়ার কথা ছিল তার চেয়েও আমরা কম পেয়ে থাকি। আচ্ছা এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে ট্রান্সফরমার কেন প্যারালাল করতে হয়, আমাদের কিভাবে প্যারালাল কানেকশনটা দিতে হয়, হ্যাঁ, এবং প্যারালাল কানেকশন দেওয়ার সময় আমাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই জিনিসটা আমরা বললাম। ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা চলে যাই তাহলে পরের তাহলে আমাদের আজকে যে কাজগুলো করতে হবে, আমাদের যে কাজটা কাজটা হচ্ছে আমাদের তিনটা। 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের পোলারিটি টেস্ট করা, ঠিক আছে, একটু আগে আমরা বলেছি যে আমাদের পোলারিটিটা কেন দরকার। দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের যেটা করতে হবে, প্যারালাল প্যারালাল টেস্ট করতে হবে যে দুইটা ট্রান্সফরমার প্যারালাল ঠিকমতো হলো কিনা। আর 3 নম্বরে যেটা করতে হবে, প্যারালাল কানেকশন করে আমাদেরকে লোড দিতে হবে আর প্রত্যেকটা ট্রান্সফরমারের কারেন্ট মাপতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্ট খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে ট্রান্সফরমারের একটা ট্রান্সফরমার নিব, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে একটা ডিসি ভোল্টেজ দিব, সেকেন্ডারি সাইডে একটা ডিসি এমিটার দিব, হ্যাঁ, তারপরে একটা সুইচ মানে সার্কিট ব্রেকারটা জাস্ট অন করব আর অফ করব, একটা 5 ভোল্ট সেট করে অন করব আর অফ করব। তাহলে
একটু খেয়াল করি, আমরা যদি দেখি যে আমাদের এই ট্রান্সফরমারের এই মাথায় যদি আমরা পজিটিভ দেই, আর আমাদের যে অ্যামিটার রয়েছে, তুমি চিন্তা করো একটা অ্যামিটার রয়েছে, অ্যামিটারের কাঁটাটা এখানে হচ্ছে কি জিরোতে থাকে, এটা হচ্ছে কি মনে করো জিরো। অ্যামিটারের কাঁটাটা ঘুরে যদি এদিকে চলে আসে, মানে পজিটিভ ডিফ্লেকশন দেয়। হ্যাঁ, পজিটিভ ডিফ্লেকশন দেয় কখন? জাস্ট আমরা সার্কিট ব্রেকার যখন অন করতেছি, আমরা অন করে অফ করে দিব, বা অফ যদি নাও করি, আমরা যদি অন করি, দেখবো যে কাঁটাটা কি হচ্ছে আমাদের জিরো থেকে এরকম একটা পজিটিভ দিকে একটা ডিফ্লেকশন দিচ্ছে, মানে রিডিং দেখাচ্ছে। তাহলে আমরা বুঝবো যে ট্রান্সফরমারের পোলারিটিটা সেম পোলারিটি। সেম পোলারিটি বলতে বোঝানো হচ্ছে এই ট্রান্সফরমারের উপরে যদি এরকম আমরা ডট দিই, প্রাইমারি সাইডে যে জায়গায় ডট ডট সাইন দিব, সেকেন্ডারিতেও আমরা সেদিকে ডট সাইন দিব। মানে এখানে যদি পজিটিভ পোলারিটি যে সময় হবে ট্রান্সফরমার সেকেন্ডারিতে, ওই সময় কি হবে? পজিটিভ পোলারিটি হবে। তাদের মধ্যে ফেজটা কি থাকবে? প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে ফেজটা একই রকম থাকবে। এটাই বোঝানো হচ্ছে পোলারিটি টেস্ট দিয়ে। তো এইভাবে আমরা দুইটা ট্রান্সফরমারকে পোলারিটি টেস্ট করব, এবং সাধারণত আমরা দেখবো যে দুইটা ট্রান্সফরমারের পোলারিটি একই রকম আসতেছে। যদি একজনের ভিন্ন আসে তাহলে আমাদের কানেকশন সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে হবে। তো এরপর আমরা চলে যাই, আমরা ল্যাবে প্র্যাকটিক্যালি যখন করব তখন আবার বুঝবো। দ্বিতীয়ত প্যারালাল আমরা কানেকশন দিব। প্যারালাল কানেকশন দেওয়া তো আমরা একটু আগে দেখেছি যে আমাদের যেটা করতে হবে যে তোমার যে প্রাইমারি সাইডে খেয়াল করো, ওই যে উপরের মাথার সাথে আমরা প্রাইমারি সাইডে একটা ট্রান্সফরমারের সোর্স লাগাবো, তারপরে ওই 1 নাম্বার ট্রান্সফরমারের সাথে 2য় নাম্বার ট্রান্সফরমার যেটা দিব, হ্যাঁ, সেটার ক্ষেত্রে কি করব? প্রথম ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের উপরের মাথার সাথে আমাদের কি 2য় ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের উপর মাথাটা কানেকশন করলাম। এরপরে কি করব? প্রথম ট্রান্সফরমারের যে প্রাইমারি সাইডের নিচের মাথার সাথে 2য় ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের নিচের মাথাটা কানেকশন করলাম। তাই তুমি যদি আমাদের ইয়ের ভাষায় বলতে চাও, আমাদের ল্যাবের ভাষায় বলতে চাও, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আমাদের প্রথম ট্রান্সফরমারের ক্ষেত্রে কি ছিল? প্রথম ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউ ওয়ান, আর দ্বিতীয় ট্রান্সফরমার যে ইউ1, হ্যাঁ ছোট হাতে নিচ্ছি কারণ এখানে হচ্ছে লো টেনশন সাইড, আমরা কি করব? একসাথে কানেকশন দিব। আবার প্রথম ট্রান্সফরমারের কি, এটা হচ্ছে ইউ4, আর দ্বিতীয় ট্রান্সফরমারের ক্ষেত্রেও এটা হচ্ছে ইউ4, সেই দুটো আমরা একসাথে কানেকশন দিলাম। আর প্রথম ট্রান্সফরমারের প্রাইমারি ইউ1 এর সাথে একটা সোর্স থাকবে, ইউ4 এর সাথে নিউট্রাল থাকবে। তাহলে এখানে আমাদের থাকতেছে, আমাদের এখানে আমরা দিচ্ছি আমরা লাইন, আর এই মাথায় দিচ্ছি আমরা নিউট্রাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাইমারি সাইডের কানেকশন হয়ে গেল। সেকেন্ডারিতে আমরা কি করব? সেকেন্ডারিতে এই মাথাটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে বড় হাতের ইউ1, এখানেও ব্যাপারটা তাই, এটা হচ্ছে বড় হাতের ইউ1, আর নিচের মাথাটা হচ্ছে আমাদের বড় হাতের ইউ4, আর আমাদের এখানেও হচ্ছে বড় হাতের ইউ4। তাহলে এখানেও আমরা কি করব? নিচের মাথা দুইটা সেকেন্ডারি সাইডে ইউ4 কানেক্ট করলাম। কিন্তু একটু খেয়াল করো, আমাদের উপরের মাথা যে ইউ1 আর মানে প্রথমটার ইউ1 আর দ্বিতীয়টার ইউ1, দুইটাকে কিন্তু আমরা একসাথে কানেক্ট করছি না, রাদার ওদের মাঝখানে আমরা একটা ভোল্ট মিটার দিয়েছি। আচ্ছা, এবার একটু পাশে আমরা একটু লেখাটা একটু দেখি। এখানে বলা আছে ইফ বোথ ট্রান্সফরমার্স হ্যাভ সিমিলার নেচার, দেন আমরা বলতে পারি কি, আমাদের প্রাইমারিতে যদি আমরা কত দিই 110 ভোল্ট দেই, সেকেন্ডারিতে আমরা 220 ভোল্ট পাবো। এখন দেখো 1 নাম্বার ট্রান্সফরমারের প্রাইমারিতে 110 দিয়েছি, সেকেন্ডারিতে পাচ্ছি 220। 2 নাম্বার ট্রান্সফরমারের প্রাইমারিতে দিচ্ছি 110, দ্বিতীয়টাতেও পাচ্ছি আমরা 220। এখন 2 নাম্বার মানে সেকেন্ডারি সাইড দুটো ট্রান্সফরমার নিচের মাথাগুলা, হ্যাঁ মানে নিউট্রাল গুলাকে আমরা শর্ট করে দিলাম। আর উপরে যে ফেজ যে রয়েছে, ফেজে যে আমরা 220 পাচ্ছি, এখানে খেয়াল করে দেখো কি লিখছি, V2A আর V2B, মানে এ মানে 1 নাম্বার আর বি মানে 2 নাম্বার, দুইটা ট্রান্সফরমারের ভোল্টেজ 220 পাই, তাহলে দুইটা ভোল্টেজের যে পার্থক্য, মানে 220 মাইনাস 220 সমান সমান হবে 0 ভোল্ট। তাহলে বলতে পারি দুইটা ট্রান্সফরমার যদি একদম ঠিকঠাক মতো হয়, প্যারালাল যদি ঠিক মতো আমরা করি, হ্যাঁ, তাহলে দুইটা ট্রান্সফরমার নিজেদের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স মাপতে চাই, তাহলে সেটা কত পাবো? 0 পাবো। কারণ যেহেতু দুইটা আইডেন্টিক্যাল নেচার, দুইটার মধ্যে একই রকমের ভোল্টেজ ইনডিউসড হচ্ছে সেকেন্ডারিতে, তাহলে দুজনের মধ্যে ভোল্টেজের পার্থক্য থাকবে না। আর তুমি যদি মনে করো বা তুমি যদি দেখো যে না, ওখানে কি হচ্ছে,
এক নাম্বার ট্রান্সফরমারে 220 পাচ্ছি, আর 2 নাম্বার ট্রান্সফরমারে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, পোলারিটি উল্টে গেছে। পোলারিটি উল্টে যাওয়া বলতে বোঝাচ্ছি আমি যে তোমার দ্বিতীয় যে ট্রান্সফর্ম রয়েছে, দ্বিতীয় ট্রান্সফর্মের পোলারিটিটা এই জায়গায় না, দ্বিতীয় ট্রান্সফর্মের পোলারিটিটা মনে করো নিচে, তাহলে উল্টানো। তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ট্রান্সফরমারে তুমি কিন্তু 220 পাবা না, সেক্ষেত্রে পাবো -220। আর তখন দুইটা ট্রান্সফরমারের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হবে 220 মাইনাস অফ -220, তথা 440 ভোল্ট। এবং সেক্ষেত্রে তুমি কি পাবা? তুমি এখানে ডিফ্লেকশন পাবা। তাহলে আমরা এইভাবে মোটামুটি আমাদের ল্যাবের রেসপেক্টে কনক্লুশন টানতে পারি। যদি আমাদের প্যারালাল করা ঠিক হয়ে থাকে, তাহলে আমরা ভোল্টমিটারে কোনো রিডিং পাবো না। আর আমাদের যদি পোলারিটির গন্ডগোল থেকে থাকে দুটো ট্রান্সফরমারের মধ্যে, তাহলে আমরা ভোল্টেজটা ডাবল পাবো, মানে 220 এর ডাবল, 440 ভোল্ট। আচ্ছা, এই কথাটা বুঝতে কারো সমস্যা থাকলে বলেন। তাহলে এবার 3 নাম্বার পার্টে দেখেন, 3 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা 2 নাম্বারের ক্ষেত্রে কিন্তু কি করেছিলাম, ট্রান্সফরমারের উপরের প্রান্তগুলো U1 আর U1 ওই দুইটার মধ্যে ছিল ভোল্টমিটার। এবার আমরা কি করব, খেয়াল করে দেখো যে আমাদের এই ট্রান্সফরমারের ভোল্টমিটারের কানেকশন গুলো সরাই দিব। ঠিক আছে, আমরা উপরে ছিল ভোল্টমিটার, ছিল ভোল্টমিটারের বদলে আমরা যেটা করে দিচ্ছি, এই দেখো উপরে ট্রান্সফরমারের যে মাথাটা, এই এই যে এই প্রান্তটা, হ্যাঁ, আমরা উপরে যে ট্রান্সফরমার যে এই প্রান্তটা ছিল 1 নাম্বার ট্রান্সফরমারের, আর 2 নাম্বার ট্রান্সফরমারের যে উপরের প্রান্তটা, উপরের প্রান্তগুলোর মধ্যে ছিল ভোল্টমিটার। এখন আমরা ভোল্টমিটারটাকে আউট করে দিয়ে আমরা যে কাজ করব, এই যে 1 নাম্বারের উপরের প্রান্ত আর 2 নাম্বারের উপরের প্রান্ত, ওদের সাথে আমরা একটা এমিটার কানেক্ট করব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার ট্রান্সফরমার থেকে কতটুকু কারেন্ট লোডে যাবে আর 2 নাম্বার থেকে কতটুকু লোডে যাবে সেটা মাপা। আর ওই 1 নাম্বার ট্রান্সফরমারের এমিটারের অপর প্রান্ত আর 2 নাম্বার ট্রান্সফরমারের এমিটারের অপর প্রান্ত, এই দুইটাকে যোগ করে আমরা 3 নাম্বার একটা এমিটারকে দিব, যে 3 নাম্বার এমিটার কি করবে, এই দুইটা কারেন্টের যোগফল মাপবে। ঠিক আছে, এবং 3 নাম্বার এমিটারের অপর প্রান্তটা লোডের কাছে যাবে, আর লোডের শেষ মাথা যাবে নিউট্রালের সাথে। নিউট্রাল বলতে আমাদের যে দুইটা ট্রান্সফরমার যে U4 ছিল, সেকেন্ডারির যে নিউট্রাল তথা বড় হাতের U4, হ্যাঁ, ওই বড় হাতের U4 এর সাথে কানেক্টেড হবে কে, আমাদের লোডের নিউট্রাল পয়েন্ট। তাহলে আমাদের যে 1 নাম্বার ট্রান্সফরমারের কারেন্ট যেটা, সেটা হচ্ছে I1, 2 নাম্বার ট্রান্সফরমারের কারেন্ট সেটা হচ্ছে I2, এবং দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল হবে I3। ঠিক আছে, তাহলে উদাহরণস্বরূপ যদি মনে করো 1 নাম্বার ট্রান্সফরমার থেকে 0.54 পাই আর 2 নাম্বার ট্রান্সফরমার থেকে 0.3 পাই, তাহলে দুইটার যোগফল করে 0.84 আমরা পাবো, যদি ওরা কি হয়, ওদের R/X রেশিও যদি সেম হয়। তাহলে এই হচ্ছে আমাদের কানেকশন। মানে আমাদেরকে আজকে যেটা করতে হবে, এই 3টা কাজ করতে হবে। প্রথমে পোলারিটি টেস্ট করতে হবে, পোলারিটি জেনে গেলাম। তারপরে প্যারালাল করতে হবে, প্যারালাল করে প্যারালাল চেক করতে হবে যেটা ভোল্টমিটার দিয়ে প্যারালাল ঠিক মতো হয়েছে কিনা। আর 3 নম্বরের কাজ হচ্ছে আমাদের প্রথমটার সাথে একটা অ্যামিটার দিব, দ্বিতীয়টার সাথে একটা অ্যামিটার দিব, দুইটাকে যোগ করব, ওই অ্যামিটারের অপর প্রান্তগুলা করে তৃতীয় একটা অ্যামিটারের কাছে যাবে, এবং সেই তৃতীয় অ্যামিটার থেকে তারপরে লোডের কাছে যাবে। এবং তারপর আমরা যদি সুইচটা অন করি, মানে আমরা যদি 110 প্রাইমারিতে দেই, তাহলে সেকেন্ডারিতে দেখবো যে হ্যাঁ কারেন্ট ফ্লো করছে, এবং দুইটা ট্রান্সফরমারই কারেন্ট প্রোভাইড করছে, এবং দুইটার যোগফল হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, যেটা কিনা লোডের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের মানে প্র্যাকটিক্যালি একটা মানে বাস্তব জীবনে ট্রান্সফরমার প্যারালাল করলে যেভাবে একটা লোডের মধ্যে দিয়ে কারেন্ট যেত, যে কারেন্টটা দুজনেই কি করতেছে, দুইটা ট্রান্সফরমারই শেয়ার করছে, সেই জিনিসটাই, হ্যাঁ, সেই জিনিসটাই এখানে আমরা দেখতে পারবো। এক্সপেরিমেন্টটা দেখার পরে স্যার আমার মনে হয় কোশ্চেন অ্যান্সার করতে পারি আমরা স্যার, আচ্ছা আচ্ছা, কারণ অনেকেই রেসপন্স করতেছে না স্যার। হ্যাঁ, এটাই আমি দেখলাম আর কি, রেসপন্স করতেছে না। এখন যেটা হচ্ছে, তাহলে আজকে যে কাজটা করতে পারি আমরা, এখন এই সেটআপটা ছেড়ে এরপর আমরা প্রত্যেকটা স্টুডেন্ট দেখে একটা ভাইবা জিজ্ঞেস করবো আর কি, আজকে কে কি বুঝলো আর কি, এবং যে মানে রিজনেবল আনসার দিতে পারবে, হ্যাঁ, সে আর কি, তাকে আমরা পারফরমেন্সের মার্ক দিব। আর স্যার আমাদের পার্টিসিপেট না এরকম করলে আর কিছু করার নাই। কিছু একটা চালু করা উচিত স্যার। আচ্ছা, আপনারা দেখেন তাহলে। এখন আমরা যেটা করলাম, এখন এখানে ওই
এখানে প্যারালাল আমরা কানেক্ট করতেছি। যেহেতু আমাদেরকে কি করতে হবে, দুইটা আইডেন্টিক্যাল নেচারের ট্রান্সফর্মার নিচ্ছি, আর আমরা জানি প্রত্যেকটা ট্রান্সফর্মারকে আসলে আমরা ওই যে নীল তার দিয়ে আসলে রেঞ্জটা বাড়ায় নিচ্ছি, কারণ প্রত্যেকটা ট্রান্সফর্মার ভিতরে তো আবার দুইটা করে থাকে ছোট ছোট। তা আমরা প্রতিদিনের মতন যথারীতি এই দুইটা ট্রান্সফর্মারকে আগে সিরিজে যোগ করে একটা বড় ট্রান্সফর্মার বানিয়ে নিয়ে তারপর আমরা কাজ করি। এখানে সেটাই করা হচ্ছে। প্রথমে আগে প্যারালাল আগে আমরা চেক করে নিব, পোলারিটি চেক করে নিব। দেখো ডিসি সাপ্লাই থেকে নিচ্ছি, দেখো ভালো করে, এই যে প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস ডিসি সাপ্লাই থেকে প্রাইমারি সাইডে আমরা কি করলাম, প্রাইমারি সাইডে আমরা কানেক্ট করলাম জাস্ট ডিসি সাপ্লাই এবং 5 ভোল্টের মতো নিব, আর সেকেন্ডারি সাইডটায় আমরা একটা ডিসি এমিটার দিব। তাহলে সেকেন্ডারি আমরা যথারীতি নীল তার দিয়ে যেটা কানেকশন করা সেই কাজটা করলাম। প্রাইমারি সাইডে আমরা একটা ডিসি সাপ্লাই দিলাম, সেকেন্ডারি সাইডে দেখো একটা এমিটারের সাথে কানেক্ট করতেছি, ডিসি এমিটার অবশ্যই। হ্যাঁ, এই যে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে একটা, এটা হচ্ছে কালোটা হচ্ছে গিয়ে পজিটিভ প্রান্ত, তো পজিটিভ প্রান্তে গেল উপরের প্রান্ত থেকে, আর যে লালগুলো হচ্ছে নেগেটিভ প্রান্ত, ওটা যে কোনো একটা থেকে আমরা নিলাম। ঠিক আছে, এখন নিয়ে ওটা আমরা অপর মাথায় দিব, U4 এর কাছে দিব। ঠিক আছে, এখানে এখনো জিরো আছে, আমরা যা শুধু প্যানেলটাকে পাওয়ার দিলাম, আমরা কিন্তু ডিসি সাপ্লাইটাকে এখন অন করিনি। ডিসি সাপ্লাইটা একদম জিরোর কাছাকাছি রাখবো, একদম উপরে জিরো করে সামান্য একটু নিলেই হবে, জাস্ট সামান্য একটু, মনে করো 5 ভোল্ট, 5 ভোল্ট দিলে যথেষ্ট, 5-এর চেয়ে একটু কম দিলেই হবে। ঠিক আছে স্যার, স্যার একটা কথা ছিল স্যার। স্যার এটা কি অন মানে অফ করে দিব সাথে সাথে, নাকি এটা চলতে থাকবে স্যার? না, অন করে অফ করে দিব, অন করে অফ করে দিব। আর শুধু চললেও খুব একটা কালোটা? লাভ নাই, কারণ হচ্ছে মানে আমার এখানে যেটা হচ্ছে যে ডিসির ক্ষেত্রে, হ্যাঁ, যে ডিসি দিলেও আসলে কি হবে না, মানে যে ও আসলে যেটা দেখে হচ্ছে চেঞ্জ অফ ফ্লাক্স। আমি যখন সুইচটা যখন অফ থেকে অন করছি তখন একটা ডিফাই বাই ডিটি ঘটনাটা ঘটতেছে, কিন্তু তুমি যদি সুইচ অনও রাখো তাহলে কিন্তু তখন কি হবে না, তখন আর মানে চেঞ্জ অফ ফ্লাক্স হবে না। চেঞ্জ অফ ফ্লাক্স না হওয়ার কারণে তোমার কি হবে না, ভোল্টেজও ইনডিউসড হবে না, কারেন্টও ফ্লো করবে না। ঠিক আছে, আমরা অন করে অফ করে দিতে পারি বা অন করেও রাখতে পারি, কিন্তু তাতে লাভ হবে না, আমাদের জাস্ট ডিফ্লেকশন দিয়েই আবার সে আগের জায়গায় ব্যাক করবে। আচ্ছা, দেখবো শুধু ডিফ্লেকশন দিচ্ছে জি কিনা। জি জি জি, হ্যাঁ, এই খেয়াল করে দেখি, এখানে একটু তাকাই দেখি, আমি অন করবো আর অফ করবো, দেখো ডিফ্লেকশনটা কিরকম হচ্ছে। এই যে একটা ধাক্কা গেল, পজিটিভ দিকে ধাক্কা গেল, এই পজিটিভ দিকে ধাক্কা খাচ্ছে, আমি দুইবার অন করে অফ করছি। পজিটিভ দিকে ধাক্কা খাওয়া বলতে বোঝানো হচ্ছে যে উপরের পোলারিটি দুইটাই মানে ডট গুলো সেম রয়েছে। এখন আবার এই একই কাজটা আমরা করব সেকেন্ড একটা ট্রান্সফরমারের জন্য। তো ওখানে দেখো হুবহু একই কানেকশন, জাস্ট আমরা শুধু শিফট করতেছি আর কি। এখানে আমরা শিফট করছি কেন? মানে আমরা সেকেন্ড মানে আমরা দুইটা ট্রান্সফরমারের পোলারিটি জানতে চাচ্ছি। মানে প্রথম ট্রান্সফরমারের পোলারিটি দেখলাম, হ্যাঁ প্রথম ট্রান্সফরমারের যে পোলারিটি, পোলারিটি বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে তোমার ওই কি বলে, এখানে যদি আমরা যদি প্লাস ধরি, মানে এই 1 নাম্বার ট্রান্সফরমার, হ্যাঁ এখানে যদি তোমার যদি প্লাস হয়, হ্যাঁ এখানে যদি পোলারিটি ডট দাও, তাহলে তোমার এখানেও হবে কি ডট। আর সেকেন্ডারি ট্রান্সফরমারেরও যদি এখানে যদি ডট হয় তাহলে এই পাশেও হবে ডট, মানে দুইটা ডট একই দিকে কিনা এটা আমরা ক্রস চেক করা। তো প্রথমটাতে ক্রস চেক করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, যে আমাদের প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে যে ওই এই পাশে যদি আমাদের যদি কথার কথা আমরা যদি বলি প্লাস, তাহলে এই পাশেও আমরা কি পাচ্ছে, এই পাশে আমরা বলতেছি প্লাস। আর এখন দ্বিতীয়টা দেখবো আমরা, এখানে যদি ডিসি সাপ্লাই দেই, মানে এখানে যদি আমি পজিটিভ প্রান্ত দেই, হ্যাঁ, আর এখানে এই পাশে যদি দেখি যে অ্যামিটারের বিক্ষেপটা পজিটিভ দিকে হচ্ছে, একটু আগে যেটা দেখলাম, হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে এই প্লাস কথাটা বলতে পারবো। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। তাহলে এখন ওটার ক্ষেত্রে একই ঘটনা আমরা করে দেখবো, যেটা প্রথমটার ক্ষেত্রে দেখলাম, ওই একই কাজটা আমরা এখানে করব। এখানেও একই ঘটনা ঘটলো, যে পজিটিভ দিকে ডিফ্লেকশনটা হচ্ছে। ঠিক আছে, উপরের দিকে ডিফ্লেকশনটা হচ্ছে, মানে আচ্ছা ধাক্কাটা স্যার, উপরের দিকে। স্যার একটা কথা স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন বলেন। ধরেন স্যার যদি কোনো কারণে যদি স্যার এইটা যদি পজিটিভ দিকে ডিফ্লেকশনটা না দিত স্যার, তাহলে তাহলে কি তাহলে করতেন নিচের স্যার? দিকে হতো, তাহলে তাহলে জি জি আপনার কথাটা আমি বুঝতে পারছি, তাহলে ডিফ্লেকশনটা হতো নিচের দিকে, এই যে উপরের দিকে না হয়ে, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি বারবার, উপরের দিকে ডিফ্লেকশনটা না হয়ে
ডিফ্লেকশনটা হতো নিচের দিকটায়। হ্যাঁ, তখন কি আমরা কিছু চেঞ্জ করতাম স্যার? জি, তখন আমরা চেঞ্জ করতাম, তখন আমাদের যেটা পোলারিটিটা চেঞ্জ করে দিতে হতো। চেঞ্জ করে দেওয়া বলতে তখন আমাদের তারটা ঘুরিয়ে দিতে হতো। তারটা ঘুরিয়ে দেওয়া বলতে তখন আমরা যে কথাটা বলতাম, আমাদের পোলারিটিটা তখন সিম্বলটা একটু আমি তাহলে ছবি আঁকি, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। তখন আমাদেরকে যেটা করতে হতো, তখন আমাকে ডটটা দিতে হবে যে এই পাশে যদি ডট দাও তাহলে ওই পাশে ডটটা ওই পাশে দেওয়া যাবে না, ডটটা তখন তোমাকে দিতে হবে এইদিকে। বুঝতে পারছো? আচ্ছা, পোলারিটির যে ডটটা সেম দিকে হবে না, উল্টা দিকে হবে। উল্টা দিকে বলতে বোঝানো হয় যদি আমাদের এই প্রাইমারি সাইডে যদি আমাদের যদি পজিটিভটা যদি এদিকে হয়, হ্যাঁ, আর নেগেটিভটা যদি আমাদের এই সাইডে হয়, যদি পোলারিটি উল্টা হয়, সেকেন্ডারি সাইডের পজিটিভটা তখন হবে এই জায়গায় আর নেগেটিভটা হবে এই জায়গায়। মানে একজনের তুমি যদি ফেজ যেদিকে পাবা, সেকেন্ডারিতে ফেজ হবে পুরোপুরি 180 ডিগ্রি উল্টা। আচ্ছা, বুঝতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, পোলারিটি টেস্ট শেষ। এবার চলো আমরা এই যেটা সেকেন্ড যে ভোল্ট মিটার দেওয়ার সেই কাজটা আমরা এখন করতেছি। এই নীল তার দিয়ে দুইটা মানে একই বক্সে দুইটা ট্রান্সফর্মারকে রেঞ্জটা সিরিজে যোগ করতেছি, রেঞ্জ বাড়ানো। এটা আসলে প্রতিদিন তার ঘটনা, এটা নতুন কিছু না। এখন আমরা দেখো যে ছোট ইউ1 একই সাথে করে দিলাম। ছোট ইউ1 মানে প্রাইমারি সাইডের উপরের মাথা দুইটাকে কি করলাম, একই প্রান্ত করে দিলাম। ছোট ইউ4 দুইটাকে একই তার দিয়ে প্যারালাল করে দিলাম। খুবই লজিকটা খুবই সিম্পল, জাস্ট সেম পয়েন্ট গুলাকে যোগ করে দেওয়া। ছোট ইউ1 তাহলে প্রাইমারি সাইড দুইটা কি হয়ে গেল, প্যারালাল হয়ে গেল। এবার সেকেন্ডারি সাইডে কি করতেছি, শুধু নিচের মাথাটা মানে ইউ4 কে শর্ট করে দিচ্ছি সেকেন্ডারি। ইউ1 কে কিন্তু করবো না, কারণ ইউ1 এর মধ্যে একটা ভোল্ট মিটার বসাবো। তাহলে এখানে বড় ইউ1 আর এই বড় ইউ1 দুইটার মাঝখানে আমরা একটা ভোল্ট মিটার বসাবো। দেখো এসি ভোল্ট মিটার বসাচ্ছি, ভোল্ট মিটারের সাথে একটা প্রান্তকে দিলাম। আর ওই ইউ1 থেকে নিয়ে মানে সেকেন্ড যে ট্রান্সফরমার ওই বক্সটার থেকে নিয়ে আরেকটা আমরা দিলাম, ওটা কিন্তু 440-এ দিলাম। তোমাদেরকে আমি একটু আগে মানে থিওরিতে ডিসকাস করছি, যদি ঠিকঠাক থাকে তাহলে হবে 0 ভোল্ট, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ডাবল হয়ে যাবে। পোলারিটি যদি উল্টা হয় তাহলে কিন্তু ডাবল হয়ে যাবে, তখন হয়ে যাবে 440 ভোল্ট। আর এই প্রাইমারি সাইডটায় আমরা কি করব, প্রাইমারি সাইডে সাপ্লাই দিব। তাই প্রাইমারি সাইডে ছোট ইউ1 এর সাথে L1 কে দিলাম, আর ছোট হাতের ইউ4 এর সাথে নিউট্রাল কে দিয়ে দিব। তাহলে আমাদের প্রাইমারি সাইডে কি হলো, প্রাইমারি সাইডটাও প্যারালাল হয়েছে এবং প্রাইমারি সাইডে আমরা সোর্সের সাথেও কানেক্ট করলাম। এবং দুইটা দেখো একই রকম, প্রাইমারি সাইডে দুইটা একই রকম, সেকেন্ডারি সাইডে নিচের প্রান্তটা একই রকম, ইউ4 আর ইউ1টা চলে যাবে আমাদের ভোল্টমিটারের কাছে, যেটা বলেছি হ্যাঁ যে ভোল্টমিটারের সাথে কানেক্টেড করা আছে। এখন যদি পোলারিটি ঠিক থাকে মানে প্যারালাল যদি সঠিক হয় তাহলে কিন্তু কোনো ডিফ্লেকশন পাবো না। ঠিক আছে, আমরা এখন তাহলে অন করে দেই, এখানে অন করি, আর এখানে অন করে আমরা কত দিব, 110 দিব। এখানে অন করে প্রাইমারি সাইডে দিব 110, যাতে সেকেন্ডারিতে 220 পাই। তাহলে এখানে আমরা 110 দিচ্ছি। এবং যে যদি প্যারালাল ঠিক থাকে, যদি প্যারালাল হওয়াটা সঠিক হয় তাহলে কিন্তু সেকেন্ডারিতে দুইটা ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য হবে 0 ভোল্ট। যেখানে দেখো প্রায় এখানে আমরা দিলাম 110 এর মতো। এখানে খেয়াল করে দেখো এই যে 100 এর উপরে একটা গেছে মানে 110। এখানে দেখো কোনো রিডিং নেই, মানে সেকেন্ডারিতে দুইটা ট্রান্সফর্মারের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 0 ভোল্টের মতন। এখানে রিডিংটা একটু নিচে আসে, আসলে এটা আমাদের ওই কি বলে ক্যালিব্রেশনের প্রবলেম, ক্যালিব্রেশনটা ঠিক করলে এটা 0তেই থাকতো। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করি, তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে ইচ্ছা করে আমি পোলারিটির মধ্যে গন্ডগোল করি। চলো এই যে এখানে খেয়াল করে দেখো আমাদের, হ্যাঁ, যে কোনো একজনের পোলারিটিতে কোনো একটা দিক থেকে আমি চেঞ্জ করে দিই। মনে করো সেকেন্ডারির মধ্যে করলাম কি, প্রাইমারি সাইডে আমি ঘুরাই দিলাম, এটা করলেই হয়, প্রাইমারি সাইডে ঘুরাই দিলাম। এখন কিন্তু সেকেন্ডারিতে কি হয়ে গেল, পোলারিটির মধ্যে গন্ডগোল লাগাই দিলাম। এবং খেয়াল করো এতে যেটা হলো, সেকেন্ড ট্রান্সফর্মার মধ্যে গন্ডগোল লাগাইছে পোলারিটিতে, এবং এর জন্য এখন দেখো ভোল্টেজ হয়ে গেছে আমার 420 বা 30, মানে 430 ভোল্টের মতন আর কি। এটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে আমি ভুল করছি, মানে ইচ্ছাকৃত ভাবে আমি এই পোলারিটিকে ঘুরাই দিছি 2 নম্বর ট্রান্সফরমারে, যেটা উপরে ট্রান্সফরমারটা রয়েছে ওটা প্রাইমারি সাইডে আমি ইচ্ছা করে পোলারিটি ঘুরাই দিছি, যার ফলে দেখা যাচ্ছে যে মিসম্যাচ ইচ্ছা করে তৈরি করলাম এবং আমার হয়ে গেল 440। ঠিক আছে,
আচ্ছা, এটা আমাদের এখন তাহলে সেকেন্ড কাজটা হয়ে গেল। এবার আমরা থার্ড এক্সপেরিমেন্টে চলে যাই। থার্ড এক্সপেরিমেন্টে কি বলেছি, এই যে সেকেন্ডারি ট্রান্সফরমারের তারটা আমি আবার আগের মতো ঠিক করে দিছি। স্যার এখন কি পোলারিটি ঠিক আছে? এই যে ফার্স্টের ঠিক মতো করে আছে? দিচ্ছি, এই যে ঠিক করে দিলাম, এই যে এখন দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা এবার এই দুইটা তার, যেটা এখানে আমরা ভোল্ট মিটারে নিব না, বলছিলাম যে 1 নম্বর ট্রান্সফরমারের যে সেকেন্ডারি তারটা, এটা যাবে একটা এমিটারে, আর 2 নম্বরেরটা যাবে, সেটাও যাবে একটা এমিটারে। এই যে 1 নম্বর ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে গেল এমিটারে, 2 নম্বরেরটাও গেল আরেকটা এমিটারে, এই যে 2 নম্বরের যে বড় হাতের U1, ওটাও গেল আরেকটা এমিটারে। এবার এই দুইজন এমিটার থেকে তার বের হবে। তাহলে প্রথম এমিটারটা হচ্ছে 1 নম্বর ট্রান্সফরমারের কারেন্টকে মাপবে, দ্বিতীয় এমিটারটা 2 নম্বর ট্রান্সফরমারের কারেন্টকে মাপবে। 1 নাম্বার থেকে বের হচ্ছে তার, ওটা গেল 3 নম্বরের কাছে। হ্যাঁ, এরপরে দেখবে 2 নম্বর থেকে বের হচ্ছে, ওই তারটাও যাবে 3 নম্বরের কাছে যথারীতি। তাহলে 3 নম্বর এমিটারের শুরুতে ওই দুইটা এমিটার থেকে তার এসে মিললো। হ্যাঁ, তারা এখন যৌথভাবে এই 3 নম্বর এমিটার দিয়ে কার কাছে যাবে, লোডের কাছে যাবে। এখান থেকে এই 3 নম্বর এমিটার থেকে তারটা বের হলো, বের হয়ে সেই তারটা যাবে এবার লোডের কাছে। এখন আমরা যে কাজটা করবো, আসলে আমরা দুইটা লোড ইউজ করবো আজকে, মানে 200 ওয়াটের মতন ইউজ করবো, যাতে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট পাই আর কি। ঠিক আছে। আর যে অপর মাথাটা, লোডের অপর মাথাটা, সেটা যাবে আমাদের ওই সেকেন্ডারি যেটা U4, যেটা কমন প্যারালাল আছে তার কাছে যাবে। এই যে U4 এর কাছে, সেকেন্ডারি U4 এর কাছে গেল লোডের অপর মাথাটা। এখন আমরা বললাম যে যেহেতু আমাদের লোডের পরিমাণটা একটু বেশি দরকার, এই জন্য আমরা সেই দুইটা লোডকে ইউজ করব। হ্যাঁ, যাতে আমরা যেমন 200 ওয়াট আর কি নিতে পারি। একটা লোড দিয়ে 100 ওয়াট হয়, দুইটা লোড দিয়ে 200 ওয়াট হয়। লোডকে বাড়ানো মানে লোডকে প্যারালালি কানেক্ট করা আসলে। তারগুলো একবার চাপ দিয়ে দেখবো, শক্ত মানে লুজ থাকলে আসলে ঠিক মতো রিডিং পাবো না, সমস্যা করে। এই জন্য তারগুলো টাইট করে দেখবো যে ঠিক মতো টাইট করা আছে কিনা। এখন আমরা অন করে প্রত্যেকটা এমিটারে কত করে রিডিং আসতেছে সেই জিনিসটা দেখবো। তো এখানে আমরা যথারীতি 110, হ্যাঁ 110 নিয়ে আমরা ওই টেস্টটা করব। তো এখানে বাড়াই, প্রাইমারি সাইডে আমরা 110 ভোল্ট দিচ্ছি। প্রাইমারিতে প্রায় 110 বা একটু বেশি হলো, হয়তো 115-র মতন, অসুবিধা নেই। আমরা দেখি সেকেন্ডারিতে আমাদের মানে আমাদের এখন কিন্তু এখানে কোনো রিডিং নেই। কেন রিডিং নেই? কারণ আমরা লোডকে অন করিনি। এবার লোডকে অন করতেছি। হ্যাঁ, আমরা একটা লোডকে অন করলাম। হ্যাঁ, এতে কিছু কারেন্ট পাচ্ছি, তো আমরা চাই একটু বেশি কারেন্ট হোক। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা আরো পাশের লোডটাকে অন করতেছি, করে আমরা আসলে কারেন্টের রেঞ্জটা এখানে বাড়ালাম। এবং এখানে আমি একটু পজ দিই, তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে তোমরা নিজেরাই হিসাব করতে পারবা যে 1 নম্বর ট্রান্সফরমার, একটু কি কেউ কি বলবা 1 নম্বর ট্রান্সফরমারে কত কারেন্ট আসতেছে? এই যে 5 অ্যাম্পিয়ার 0.5 অ্যাম্পিয়ার, 0.5। ও স্যার পরে 0.5 দিছে একের ধারে 0.5, ঠিক। 2 নম্বরে কত আসতেছে বলতে পারতেছি? 2 নম্বরে এটা কততে আছে? স্যার 0.30 0.32। স্যার 0.3 এর পরে একটা একটা জি কাটা স্যার গিয়েছে, দেখো ছোট 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 জি একটা স্যার ঘরে অন্তত গিয়েছে 0.32। তাহলে আমি বলতে পারি 0.32 বা 0.33, যাই হোক 0.32 যদি ধরি, তাহলে এখানে ছিল 0.5 আর এখানে 0.3, তাহলে কত হলো 0.8। স্যার 0.8 স্যার আর ওই একটু 0.02 আছে, তাহলে 0.82, মানে 82, 0.82 দুইটা মিলে। এবং এখানেও খেয়াল করে দেখো তাই, কিন্তু দেখো জি স্যার 0.88 এর পরে সামান্য একটু গিয়েছে, 0.82 0.83 কাছাকাছি আছে আর কি। একটু রিডিং এর একটু কম বেশি হবে, কারণ আসলে আমাদের ক্যালিব্রেশনটা তো একদম পুরো পারফেক্ট হয় না, একটু 19-20 থাকি। দেখ মোটামুটি আমরা বুঝতে পারছি আসলে যেটা হওয়ার কথা, মোটামুটি হিসাব মিলছে। মানে স্যার লোডের মধ্যে দিয়ে 0.8 যাবে। ওই 0.82 বা 0.83, মানে দুইটার যোগফল, সোজা কথা। 1 নাম্বার ট্রান্সফরমার থেকে এটা আসতেছে, 2 নাম্বার থেকে আসতেছে, দুইটার যোগফল এদিকে যাচ্ছে। এটা 1 নাম্বারের থেকে আসা 0.5, আর 2 নাম্বার থেকে আসা 0.34 মতন, আসলে 0.32 না, এটা 0.34, দেখো একটু বেশি আছে। দুই ঘর, ছোট ছোট দুইটা ঘর গিয়েছে 0.34, তাহলে 0.5 এর থেকে আবার একটু কমে গিয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা 0.83 পয়েন্ট এরকম ধরতে পারি, মানে সোজা কথা যোগফল মোটামুটি ঠিক আছে বলা যায় আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আসলে আজকের এক্সপেরিমেন্ট আর কি, মানে খুব বেশি নেই, খুবই সিম্পল। এবার আমরা আবার কি করতেছি, আবার লোড গুলোকে আবার অফ করে দিচ্ছি যথারীতি। প্রথমে লোড অফ করবো, তারপর আবার পাওয়ার সাপ্লাই অফ করে দিব, এবং তারপরে মেইন প্যানেলটাকে অফ করব। এই হচ্ছে আমাদের সার্বিক সেটআপ।
আচ্ছা এখন কোশ্চেন থাকলে স্যার করেন। স্যার যে পরে ট্রান্সফরমারটা থেকে কারেন্টের মানটা প্রথমটা থেকে কম আসা কি কোনো কারণ আছে? আপনারাই উত্তর দেন, উত্তর দেন কেন কম আছে কেন, আপনারাই বলেন কেন কম কম আসতেছে বা কম হচ্ছে, কারণটা কি? স্যার লোডের জন্য। লোড তো দুজনেই তো একই লোডকে দিচ্ছে তাই না, দুজনে একই জি, লোডকে স্যার। দিচ্ছে না। হ্যাঁ তাহলে তাহলে কেন হবে বলেন? আমাদের প্রথমটার ক্ষেত্রে এখানে যেটা অ্যামিটার ছিল, এই যে এই জায়গায় একটা অ্যামিটার ছিল, এই অ্যামিটার দেখাচ্ছে কত 0. কত বলবো একটু, 0.5 ছিল, ঠিক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে এখানে যেটা অ্যামিটার বসাইছি, ও আমাকে কত দেখাচ্ছে 0. মনে করো 34 3.2। বা 32, ঠিক আছে ওকে। আর দুইটা মিলে যোগ করে যোগফল যেটা হলো এখানে এটা দেখাচ্ছে মনে করো 0.82। এই তো মোটামুটি অবস্থা। তাহলে এখন তাহলে এই মান থেকে আমি এতটুকু বুঝতে পারতেছি, এটা আমার 1 নাম্বার ট্রান্সফরমার, এটা 2 নাম্বার ট্রান্সফরমার। 1 নাম্বার ট্রান্সফরমার আমাকে বেশি কারেন্ট সরবরাহ করতেছে, 2 নাম্বার ট্রান্সফরমার কম কারেন্ট সরবরাহ করতেছে। তাহলে বোঝা গেল এই 1 নাম্বার ট্রান্সফরমারের পেটের ভিতরে যে রেজিস্ট্যান্স রয়েছে, মানে এটা এরকম দেখতে ছিল না, রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ইন্ডাকট্যান্স। আর 2 নাম্বার ছিল রেজিস্ট্যান্স, এটা হলো ইন্ডাকট্যান্স। এই দুইটা মাথা যোগ হলো, দুইটা মাথা যোগ হয়ে এটা হচ্ছে লোড, এই দুইটা মাথা যোগ হয়েছে, এটা হচ্ছে আমাদের সোর্স, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তাহলে এই প্রথমটা থেকে কারেন্ট যাচ্ছে তোমার হচ্ছে গিয়ে 0.5, আর দ্বিতীয়টা থেকে কারেন্ট যাচ্ছে 0.32। তাহলে বলো এর কারেন্ট বেশি এর কারেন্ট কম? দুইজনা তুমি একটু খেয়াল করো, দুইজনের এই মাথায় একই জিনিস সোর্স, দুইজনের অপর মাথায় একই জিনিস লোড, তাহলে পার্থক্যটা কোন জায়গায় এসে হচ্ছে ঘটনাটা? স্যার ওই ইম্পিডেন্সের জায়গায় এই যে হচ্ছে। ইম্পিডেন্স, এই দুইজনের পেটের ভিতর যে ইম্পিডেন্স আছে তারা দুজনে এক রকমের না। হ্যাঁ, যে বেশি কারেন্ট দিতে পারে তার ইম্পিডেন্স কি বেশি হবে না কম হবে? কম কম স্যার। হবে। তাহলে 1 নাম্বার যে রয়েছে তার যে সার্বিক যে এই টোটাল যে জেড, 1 নাম্বার থেকে যে টোটাল জেড ওর পেটের ভিতর আছে তার পরিমাণটা কম, আর 2 নাম্বারের পেটের ভিতর যে জেড আছে ওর মানটা বেশি। আর যার ইম্পিডেন্স বেশি তার মধ্যে দিয়ে কম কারেন্ট যায়, এটা লজিক্যাল স্বাভাবিক। জি স্যার। যে প্রশ্ন করছে সে কি উত্তর পেয়েছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে একটা ভালো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে কি দেখো, আমাদের যোগফল কিন্তু মোটামুটি মিলছে, মানে এটা 0.5 এটা 0.32। মানে তুমি এভাবে বলতে পারো স্যার এটা হচ্ছে 0.5 এটা ভেক্টর, আরেকটা হচ্ছে মনে করো তার চেয়ে কিছু কম নাও, এটা 0.32, এবং স্যার দুইটাকে যোগ করছি, যোগফল ও হিসাব আমাদের মোটামুটি মিলে গেছে যে 0.82, তাই না? জি হ্যাঁ, স্যার। তাহলে এখানে মোটামুটি বলতে পারি আমাদের দুইটা ট্রান্সফরমারের যে ওই যে x/r রেশিও একটা কথা বলছি না, x/r রেশিও, মানে যে এবং ওটাকে যে কি করি যেন tan ইনভার্স করলে কি হয়, থিটা হয়। তাহলে আমাদের দুইটা ট্রান্সফরমারের থিটা বলতে গেলে অলমোস্ট সেম। এই জন্য আমাদের বলতে পারি যে দুইটা ট্রান্সফরমার আমাদের এই কম্বিনেশন ল্যাবে যেটা আছে এটা একটা ভালো ডিজাইন, মানে এখানে x/r রেশিওর কোনো প্রবলেম নাই, এবং দুইটার ক্ষেত্রে ভোল্টেজও একই একই ক্যাটাগরি মেনটেন করতেছে, মানে 110 থেকে 220 ঠিকঠাক মতো দুইটার ক্ষেত্রেই পাচ্ছি, এবং যার ফলে দুইটার মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ ডিফারেন্সও হয় নাই। আচ্ছা তাহলে কি স্যার আজকের মানে থিওরি সেটআপ কি বোঝা গেছে মোটামুটি? জি স্যার। স্যার এটাকে r/x লিখলেও তো হবে। সূত্রটা আসলে মনে হয় tan ইনভার্স x/r। তোমাকে একটু সহজ করে আমরা যখন এই যে এসি তে পড়েছিলাম না, এসি তে মনে হয় কি ছিল যেন, x অক্ষ বরাবর ছিল মনে হয় রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার। আর y অক্ষ জি, স্যার। বরাবর ছিল উপরের দিকে হলে হয় ইন্ডাকট্যান্স, নিচে হয় ক্যাপাসিট্যান্স। যোগ আমি ইন্ডাকট্যান্স যেহেতু উপরে xc লিখলাম, এটা xl, আর এটা হচ্ছে গিয়ে থিটা, এটা হচ্ছে জেড। এখন থিটা সূত্র কি, থিটা সূত্র কি? মানে তুমি যদি এইভাবে লিখো tan থিটা, tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে গিয়ে তোমার x আর ভূমি হচ্ছে গিয়ে r, তাই না ব্যাপারটা? জি স্যার। তাহলে থিটা হচ্ছে গিয়ে তোমার tan ইনভার্স ওই x/r। তাহলে আসলে আমরা x/r এটা বলাই ভালো আসলে। আচ্ছা আর অন্য কারো কোশ্চেন থাকলে করতে পারেন স্যার। রাব্বি, ওদের তো কোশ্চেন নাই, তাহলে তুমি ওদেরকে এবার কোশ্চেন করো। জি স্যার।
মানে ওরা যেহেতু কোনো কোশ্চেন করতেছে না, তাহলে না, তুমি ওরা তো ওদের স্যার কোশ্চেন করো আর কি। যেহেতু কোশ্চেন নাই তার মানে হলো সবই স্যার ভালো বুঝে গেছে আর কি। তো এটা তো খুবই ভালো, কিন্তু আমাদের নেক্সট উইকে আর একটা এক্সপেরিমেন্ট, তারপরে তো স্যার পরীক্ষাতেই বোঝা যাবে। স্যার আমরা কি 5টা এক্সপেরিমেন্ট করে তারপর পরীক্ষা দিব? দিবেন না? না হ্যাঁ, না মানে 5টার স্যার, পরেই তো। জি স্যার মানে সেটাই জিজ্ঞেস করছি যে 5টা 5টার পর এক্সপেরিমেন্ট হলে আমাদের ট্রান্সফরমারটা শেষ। জি। হ্যাঁ, এরপরে হলো আমাদের প্রথম এক্সপেরিমেন্ট সরি এক্সামিনেশন হবে আর কি, আপনাদের সেটআপ এবং ভাইবা যেটা দিতেন। তো যেহেতু অনলাইনের ব্যাপারটা একটু অন্যরকম হবে, সেটা আপনারা যত সময় জানতে পারবেন। নেক্সট উইকে বলে দেওয়া হবে আর কি। স্যার এবার তো মনে হয় ওই যে আগে যেরকম একটা প্র্যাকটিস সেশন রাখা হতো, এবার তো এবার মানে এরকম কিছু রাখা হবে না। আমি যতদূর জানি হবে না, বাট সেটা আমরা জানাবো আপনাদের। আর স্যার সেটা কি আসলে দরকার আছে? প্র্যাকটিস সেশন কখন হতো? যখন আমরা ওই একই জিনিসগুলো, তোমাদের প্রশ্নের উত্তরগুলো আবার দিতাম এবং তোমাদের ল্যাবে জিনিসগুলো আবার একটু হালকা রিভিউ করে দিতাম। জি যে স্যার। 5টা 6টা ল্যাব করার পরে অনেকে বলে স্যার 1 নম্বর 2 নম্বর ল্যাব কি করছিলাম, আপনারা তো বলছিলেন, স্যার কিছু কিছু জিনিস ভুলে গেছি, আরেকবার একটু বুঝাই দেন। এটাই সাধারণত হতো, কিন্তু এখন তো অনলাইনের যুগে সেটা সুযোগ নাই। কারণ হচ্ছে গিয়ে সুযোগ আছে, কিন্তু সেটা দরকার নাই। কারণ হচ্ছে কি প্রত্যেকটা লেকচার ল্যাব ভিডিও আমরা গুলো তো ভিডিও সেটআপ দিয়েই দিচ্ছি। জি স্যার, জি স্যার, তুই 10 বার দেখলে তোমার একদম মানে হাফেজ হয়ে যাওয়ার কথা আসলে ওটার উপরে। জি স্যার, হ্যাঁ, তো এই জন্য আসলে মনে হয় না যে সেটা দরকার হবে আসলে আমাদের অনলাইন সেশনে। জি স্যার। স্যার খালি অফলাইনে আমাদেরকে হাতে করতে দেওয়ার একটা চান্স দিতে পারলেই হয় স্যার, আর কোনো সমস্যা নেই, মানে যখন ভার্সিটি খুলবে এটা আর তো কি স্যার। আসলে হ্যাঁ, ভার্সিটির সেটা ইচ্ছা আছে। ভার্সিটি হ্যাঁ, ভার্সিটি খুললে করলে ইনশাআল্লাহ পাবে না। এটা মানে অর্গানাইজ করা হবে স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার একটা কোশ্চেনের উত্তর দেন। হ্যাঁ, ধরেন দুইটা ট্রান্সফরমার, হ্যাঁ, রেটিংটা একটু ডিফারেন্ট, মানে ক্যাপাসিটি ভিন্ন। ধরেন একটা 100 কেভিএ আর একটা 50 কেভিএ। তো এই দুটাকে কি প্যারালাল করা সম্ভব? জি স্যার। মানে প্যারালাল হবে, আপনি শিওর? জি স্যার, হওয়ার তো উচিত। আচ্ছা, তো এখন দেখেন প্যারালাল করতে যে দেখা গেল যে দুইটা ট্রান্সফরমারের রিলেটিভ পোলারিটি ডিফারেন্ট। হ্যাঁ, টেস্ট করে দেখলেন। তো সেক্ষেত্রে সলিউশনটা কি? স্যার সিরিজে এক্সট্রা রেজিস্ট্যান্স দিতে হবে। মানে সিরিজে এক্সট্রা রেজিস্ট্যান্স দিলে কি হবে একটু যদি বুঝাই বলতেন। স্যার রেজিস্ট্যান্স দিয়ে স্যার ওই যে যে ভ্যালুটা মানে দুইটা ট্রান্সফরমারের মান ভিন্ন ওইটা সেম করতে হবে। এখানে তো পোলারিটির প্রশ্ন করা হচ্ছে, তোমাকে তো ইম্পিডেন্সের প্রশ্ন করা হয়নি। তোমাকে প্রশ্ন করা হচ্ছে পোলারিটি। আচ্ছা সরি স্যার। পোলারিটি যেটা ডট সাইন যেটা আমরা বলি আর কি, সেটার প্রশ্ন তোমাকে করা হয়েছে। এই যে ডট, মানে তোমাদের স্যার তোমাকে প্রশ্ন করেছে যে এই দেখো, এটা আমি ছবি এঁকে দিচ্ছি, ছবিটা কি দেখতে পাচ্ছো? জি স্যার। জি হ্যাঁ, এই যে স্যার। 1 নাম্বার ট্রান্সফর্মার দেখো, উপরে দুইটা নীল ব্লু কালারের দুটো ডট দিয়ে বোঝাই দিচ্ছি আমি যে স্যার কারেন্ট স্ক্রিনে আসে হচ্ছে নাই স্যার? স্ক্রিন আসে নাই। না স্যার, আগেরটাই আছে স্যার। স্ক্রিন শেয়ার তো আমি অফ করি নাই। আচ্ছা, আবার দেখতেছি তো। এবার ঠিক আছে স্যার। আচ্ছা জি। আচ্ছা, তোমাদের স্যার যে প্রশ্নটা করছে, স্যার বলছে যে এই 1 নাম্বার ট্রান্সফর্মার তার পোলারিটি হচ্ছে এরকম, মানে উপরে ডট উপরে ডট। আর 2 নাম্বার ট্রান্সফর্মার তার পোলারিটি হচ্ছে গিয়ে উপরে দেখতে এরকম, নিচে এরকম। তোমরা কি বুঝতে পারছো? তোমার স্যার প্রশ্ন করছে এরকম ব্যাপার যে দুইজনের পোলারিটির ব্যাপারটা সেম হচ্ছে না। 1 নাম্বার ট্রান্সফর্মার পোলারিটি যেমন হচ্ছে, উপরে 2 নাম্বার ট্রান্সফর্মার পোলারিটি আসলে উল্টানো অবস্থায় এটা আসলে ম্যানুফ্যাকচার হয়েছে বা মনে করো আছে তোমার টেবিলে। এই ক্ষেত্রে কি করণীয়, এটা তোমার স্যার জানতে চাইছে। এবার উত্তর দাও। স্যার কানেকশন ওই সাইডটা চেঞ্জ করতে হবে, মানে না হলে তো স্যার আমরা ওই 0 ভোল্টটা পাবো না স্যার, দুইটা ভোল্টেজের মধ্যে যে স্যার আপনি যে ডিফারেন্স আসার কথা। এক্সপেরিমেন্টে দেখালেন স্যার 440 ভোল্ট পেলাম, হ্যাঁ মানে ওই আমরা সেটা সেটআপটা পাবো। যদি এখানে দেই তাহলে রাইট, হ্যাঁ, আসলে তোমাদের হ্যাঁ আতাইর আব্বিসা যে প্রশ্নটা করছে, হ্যাঁ তুমি যে উত্তর দিলে সেটাই, বা আমি যেটা ইচ্ছা করে যে ভুল করছি, ওই ভুল করে ওই ইচ্ছাকৃতভাবে ওই ভুল সিনারিওটা আমি তৈরি করছি।
জি, এখন জি ওই স্যার। ওরকম ভুল বা ওরকম সিনারিও হলে ওটাকে সলভ করার জন্য কি করতে হবে? স্যার উল্টাই দিতে হবে, মানে উল্টাই উল্টাই দিতে হবে। দিতে হবে জি, স্যার। তাহলে উল্টাই দিতে হবে। একজন যে একটু আগে যেটা আবিষ্কার করতে গেছিল কি সব রেজিস্ট্যান্স কোন জায়গার জন্য দিবা? কি রেজিস্ট্যান্স দেওয়া লাগবে কিছু? স্যার আমি কোশ্চেনটা বুঝতে ভুল করছিলাম, সরি ও স্যার। আচ্ছা, এখন এখন কি তুমি ক্লিয়ার? জি স্যার, স্যার এখন আচ্ছা, কানেকশনটা তাইলে ঠিক ঘুরাই আছে। দিতে হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, রাব্বি ও সো বুঝছে ওরা। কন্ডিশন 1 এবং 2 যেটা আমাদের মোট 4টা কন্ডিশন, পুরাতন ল্যাব ম্যানুয়াল যেটা সেটা দেখেন, ওই যে একটা কন্ডিশন 3 এ যেটা দেওয়া রয়েছে প্রাইমারি ফ্রিকোয়েন্সি, প্রাইমারি সার্কিট ফ্রিকোয়েন্সি রেট, এটা আসলে অ্যাকচুয়ালি এটা তো কন্ডিশনের মধ্যে ঠিক এক্সাক্ট কন্ডিশনের মধ্যে হয় না, যেখানে আর কি, হ্যাঁ, যে প্রায় 4 নাম্বার যেটা আর কি। তো অ্যাকচুয়ালি সুইটেবল তো হবেই। আমরা সাধারণত এগুলো আপনার যখন ট্রান্সফরমার পড়বেন তখন দেখবেন যে প্রতিটা ট্রান্সফরমার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অপারেশনাল হওয়ার জন্য তৈরি করা হয়, সেটাই ইউজ করি। অ্যাকচুয়ালি 4 নাম্বারে এখানে আসার কথা ছিল যে পার ইউনিট ইম্পিডেন্স অর পার্সেন্টেজ ইম্পিডেন্স হোয়াট এভার ইউ সে দ্যাট মাস্ট বি কি সেম, তাই না? অর্থাৎ পার ইউনিট ইম্পিডেন্সটা আসলে কি, পার ইউনিট ইম্পিডেন্সটা যদি সমান হয়, এটা আপনারা পাওয়ার সিস্টেম যখন পড়বেন, পাওয়ার ইউনিট ব্যাপারটা যখন দেখবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। আমাদের অবজেক্টিভ হলো দুইটা ডিফারেন্ট ক্যাপাসিটির ট্রান্সফরমার যদি আমরা প্যারালেল করি, তাহলে যেটা বড় সেটা যেন বেশি লোড শেয়ার করে এবং যেটা ছোট সেটা যেন কম লোড শেয়ার করে, অর্থাৎ তাদের ক্যাপাসিটির প্রপোর্শনাল যেন হয়। সেটার জন্য আমাদের এই পার ইউনিট ইম্পিডেন্সটা সমান রাখা দরকার। অর্থাৎ পার ইউনিট সার্কিটে ড্র করলে তখন স্যার কিন্তু সুন্দর ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছিলেন। ওকে, সো ওইটাকে যখন পার ইউনিট সিস্টেমে নিয়ে গেলে দেখবেন যে তখন তাদের ক্যাপাসিটি অনুযায়ী তারা লোড শেয়ার করবে। যদি সমান না হয় তাহলে ভিন্ন হবে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই 4টা কন্ডিশনের মধ্যে 1 এবং 2, ওকে, হুইচ ইজ মাস্ট। মাস্ট মানে এইটার অন্যথা ঘটলে প্যারালেল হবে না। 3 এবং 4 এটা যদি সামান্য একটু কম বেশিও থাকে সমস্যা নেই, আমাদের ট্রান্সফরমার প্যারালেল কিন্তু অপারেশনাল থাকবে। দো ইটস নট এ গুড প্র্যাকটিস, বাট তারপরেও সামান্য কম বেশি হলে সমস্যা নাই, প্যারালেল হবে আর কি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। এবং এক্সামের জন্য আমরা কোশ্চেন দিতে পারি, যেমন এই 4টা কন্ডিশনের প্রতিটা ফুলফিল না হলে কি হয়, প্রবলেমটা কি, আপনারা যে যেটা বুঝেছেন, হ্যাঁ, ঠিক বুঝে যদি থাকেন সে অনুযায়ী অ্যান্সারটা দিবেন। যেমন R/X রেশিও সমান না হলে কি, এই যে যেটা বললাম, হ্যাঁ, পার ইউনিট ইম্পিডেন্স সমান না হলে কি, তারপরে কি রিলেটিভ পোলারিটি উল্টা হলে কি হয়, টার্মিনাল ভোল্টেজ সমান করার কেন দরকার। ওকে, তো আশা করি আপনারা ব্যাপারগুলি বুঝতে পেরেছেন, লেকচারও দেখেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ল্যাবের সেটআপটাও দেখলেন। সো আমার দিক থেকে আর কোনো কোশ্চেন নেই। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোথাও বুঝেন নাই, ওকে, যেমন ডিসি কেন দিলাম, হ্যাঁ, এবং আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, সবাই দেখি কে উত্তর দিতে পারেন, যে ডিসি যখন আমরা দিয়েছিলাম এখানে ভোল্টেজটা খুব কম ছিল, ওকে, জাস্ট খালি পোলারিটি দেখার জন্য। তো আমার প্রথম কোশ্চেন, এই পোলারিটিটা কেন ডিসি দিয়ে দেখলাম, আমরা এসি দিয়ে কেন পোলারিটি দেখতে পারলাম না? এন্ড সেকেন্ড কোশ্চেন, এই ডিসি যে ভোল্টেজটা দিয়েছিলাম সেটার ভ্যালু দেখেন 2-3 ভোল্টের মতো ছিল, হ্যাঁ, এটা একটা আমি বেশি দিলে কি সময়, আমি রেটেড 110 দিতাম, যেহেতু আমাদের লো টেনশন সাইড ছিল প্রাইমারি, সেখানে 110 ভোল্ট ডিসি অ্যাপ্লাই করলে কি হতো? অ্যান্সার কে দিতে পারবে? আমি কি রোল ধরে বলবো? রোল ধরে বললে তো আবার লজ্জা পাবেন। So, কেউ একজন অ্যান্সার দেন, ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট বা সবচেয়ে যে মনে করেন ভালো হইতে চান বা ইন ফিউচার ভালো হবেন, যে কেউ। কোশ্চেন দুইটা কিন্তু, হ্যাঁ, কেন আমি পোলারিটিটা এসি দিয়ে দেখতে পারলাম না? নাম্বার 2, ডিসি যদি দিলাম তাহলে মাত্র 2-3 ভোল্ট কেন? আমি যদি পুরো রেটেড ডিসি ভোল্টেজটা দিতাম, প্রবলেম কি ছিল? সবাই কি কোশ্চেন বুঝেছেন? স্যার রেটেড ডিসি ভোল্টেজটা তো আমাদের 50-এর বেশি মনে হয় দেওয়া যেত না। স্যার সিরিয়ালি আসো, তুমি প্রথমে আসো এসি। প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে যে এসিটা দিলে প্রবলেম কি ছিল, পোলারিটি টেস্ট করা কেন যাবে না? আমরা যে ডিসি দিয়ে পোলারিটি করলাম, হ্যাঁ, প্রশ্ন স্যার করছে যে এসি দিলে কি প্রবলেম হতো। স্যার এসিটা বারবার ডিফ্লেক্ট করবে এই জন্য কি? এখানে যদি আমি যদি এই যে এখানে যে ডিসি দেওয়া হয়েছে, ডিসির বদলে আমি যদি Deflect এসি দিই শব্দটা তাহলে আবার কি? প্রবলেম কি? এখানে যদি এসি দিতাম আমি,
ডিসি না দিয়ে যদি এসি দিতাম তাহলে পোলারিটি কি টেস্ট করা যেত কি যেত না? স্যার এসি ডাইরেকশনটা তো স্যার চেঞ্জ হয় কিছু সময় পর পর, তাই একটা কনস্ট্যান্ট পোলারিটি স্যার আসলে পাওয়া যেত না। তুমি যদি আচ্ছা এখানে একটা বলে রাখি, যদি মনে করো এসি দাও তাহলে আমরা সাধারণত এখানে আমরা কি করব, এখানে যে এমিটারটা ইউজ করব সেটা আমরা এসি এমিটার ইউজ করি। তো এখানে যদি এসি দিয়ে আর এসি এমিটার ইউজ করি তাহলে এর দ্বারা কি ডিফ্লেকশন বোঝার কোনো সুযোগ আছে, মানে পোলারিটি বোঝার সুযোগ আছে? না স্যার। অর্থাৎ আমাদের এসি অ্যামিটার গুলো মানে বাই ডিরেকশনাল, ওকে, যেদিক দিয়ে কারেন্ট ফ্লো করুক না কেন অ্যামিটার দিয়ে কারেন্ট ফ্লো করলে তার পজিটিভ রিফ্লেকশন হবে। অন দ্য আদার হ্যান্ড আমাদের ল্যাবে যে ডিসি অ্যামিটার গুলো রয়েছে সেগুলো কিন্তু ইউনিডাইরেকশনাল এবং সিটা হলো কি আমাদের পজিটিভ হিসেবে ধরতে পারেন। অর্থাৎ এই আমাদের ডিসি অ্যামিটারের মধ্যে যদি সি দিয়ে মিটারে কারেন্ট ইন করে এবং যে কোনো একটা লাল পয়েন্ট দিয়ে আউট হয় তাহলেই পজিটিভ ডিফ্লেকশন হবে, আদারওয়াইজ সে কিন্তু উল্টা দিকে মানে নেগেটিভ ডিফ্লেকশন দিবে, যেটা জিরো হচ্ছে নিচে একটু সামান্য অংশ থাকে না সেদিকে যাবে। ওকে, সো দ্যাটস ওয়াই উই নিড টু ইউজ ডিসি, তাই না? এবং ডিসিতে দেখেন আমি ট্রান্সফরমারের এক সাইডে একটা পজিটিভ দিচ্ছি, so আমি জানি এই মাথাটা পজিটিভ এবং করেসপন্ডিং সেকেন্ডারিতে কোন দিকটা আমার সিতে লাগানো আছে সেটা দেখে কিন্তু আমি রিলেটিভ পোলারিটি, হ্যাঁ কথাটা কিন্তু রিলেটিভ পোলারিটি, হ্যাঁ রিলেটিভ মানে কি প্রাইমারির সাপেক্ষে সেকেন্ডারি, তাই না? যে যখন প্রাইমারির যে সাইডে আমি পজিটিভ বা নেগেটিভ যেটা হোক সিমিলার যেন আমি সেকেন্ডারিরও সেই দিকে সেইটা পাই, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড রিলেটিভ পোলারিটি। এখন ডিসি যদি আমি না দিতাম তাহলে আমি কিন্তু কোনো সাইড দেখেন প্রাইমারি সাইডে প্রথমে কোনটা প্লাস সেটা আমি জানি, তাই না? ধরেন ডট বরাবর আমি প্লাস দিয়েছি, এখন সেকেন্ডারি সাইডে যদি এই বরাবর আমি অ্যামিটারে পজিটিভ ডিফ্লেকশন পাই, ধরেন এই উপরের এক্স প্রান্ত যেটা এটাকে সিতে যদি লাগাই আমি পজিটিভ ডিফ্লেকশন পাই, তার মানে আমার ডট ডট মিলে গেল। আর যদি উল্টা আসতো তাহলে ডটটা আমি নিচের দিকে দিয়ে বুঝতাম যে আমার রিলেটিভ পোলারিটি উল্টা আর কি, ঠিক আছে? দ্যাটস ওয়াই উই ইউজ ডিসি। এখন সেকেন্ড কোশ্চেন যেটা, যে ডিসি আবার যদি দেই তাহলে আবার মাত্র 2-3 ভোল্ট কেন দিচ্ছি? হ্যাঁ, এটা পুরো রেটেড আমি 110 ভোল্ট ডিসি দিলে কি হতো? এটার অ্যান্সার কি হবে? স্যার এই যে প্রাইমারিতে ডিসি দিলে আসলে প্রাইমারিতে কি ঘটনা ঘটবে? তুমি সেকেন্ডারি বাদ দাও, তুমি প্রাইমারিতে একটু চিন্তা করো, প্রাইমারিতে তুমি 110 ভোল্ট ডিসি দিছো তাইলে কি হবে? স্যার খুব সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো হবে স্যার। আচ্ছা ব্যাপারটা কি খুব সামান্য হবে না অনেক বেশি হবে? আচ্ছা তুমি একটু দেখো প্রাইমারি সাইডের যে কয়েল, এই কয়েল মানে কি ক্যাপাসিটর না রেজিস্টর? এই কয়েল বলতে কি বোঝায়? স্যার কয়েল তো স্যার এটা তো নির্দিষ্ট না স্যার যে রেজিস্ট্যান্সই আছে বা না শুধু আমরা ক্যাপাসিটর। কয়েল মানে কয়েল কার সমর্থক, ক্যাপাসিটর রেজিস্টর না ইন্ডাক্টরের সমর্থক? স্যার রেজিস্টর আর ইন্ডাক্টর। রেজিস্টর ইন্ডাক্টর, বাট মেজরিটি রেজিস্টর ইন্ডাক্টর, রেজিস্ট্যান্স থাকে বাট মেজরিটি ইন্ডাক্টর। তাহলে এখন আমাকে বলো ইয়ে ইন্ডাক্টরের ক্ষেত্রে যে এক্স এর সূত্র, এক্স ইজ ইকুয়াল টু কি? স্যার 2πfl ভালো কথা, 2πfl, থ্যাঙ্কস। 0 হইতো। তাহলে এখন আমরা বলো ডিসি দিলে এর মান কত হবে? 0 হবে স্যার, ফ্রিকোয়েন্সি নাই। 0 হবে। তাহলে এই ইন্ডাক্টরের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে বলো? স্যার 0। 0। তাহলে আমি মোটামুটি চেহারাটা কি এরকম বানা দিতে পারি? জি স্যার। জি স্যার। ডিসিতে কি ইন্ডাক্টর কি ওপেন না শর্ট? শর্ট। এবার তুমি স্যার তোমাকে যে প্রশ্ন করছে সেই প্রশ্ন ব্যাক করো। স্যার তোমাদের প্রশ্ন করছে ডিসি সাপ্লাই 110 ভোল্ট দিব, দেওয়া যাবে কিনা? 110 দিলে স্যার হিউজ কারেন্ট ফ্লো করবে। আচ্ছা হ্যাঁ, তাতে এবং তারপরে কি হবে? পুরো যাবে স্যার। এই তো ট্রান্সফরমারটা পুড়ে যাবে। এই জন্য আমি খুব সামান্য ভোল্টেজ দিচ্ছি, ওই যে 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট, নট মোর দ্যান দ্যাট। অর্থাৎ আমাদের ডিসি দিলে যে ডিফ্লেকশনটা দেখতেছেন সেই ডিফ্লেকশন কারেন্টটা যেন অবশ্যই আমাদের রেটেড কারেন্টের মধ্যে থাকে। সো অ্যাকচুয়ালি আমাদের রেটেড কারেন্ট পর্যন্ত যাওয়ার দরকার নেই, খুব সামান্য একটু ডিফ্লেকশন দেখলেই আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের মানে অ্যামিটারের কাঁটাটা কোন দিকে যাচ্ছে, তাই না? এটা তো আমার লং টাইম ধরে দেখার দরকার নেই। এবং খেয়াল করে দেখেন ডিসি যদি আপনি অ্যাপ্লাই করেই রাখেন প্রথম ডিফ্লেকশনটা দিয়ে কিন্তু আবার কি হবে ডিফ্লেকশন দেওয়ার পরে?
স্যার আবার আবার জিরো জিরোতে চলে জিরোতে আসবে চলে আসবে। না, জিরোতে আসবে না, কারণ কারেন্ট তো চলতে থাকবে। ডিফ্লেকশন দিয়ে আপনারা যে জিরোতে আসা দেখেছেন ওটা কি সুইচ বন্ধ করে দিয়েছিলেন। স্যার চেঞ্জ হবে না স্যার। হ্যাঁ, অর্থাৎ আমাদের ইএমএফটা হবে না এখানে, তাই না? যেহেতু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স নেই। সো আমার দেখেন দুইটা ব্যাপার। এক, স্যার যেটা দেখাইলেন এল যেহেতু জিরো, সো আমরা যদি ইম্পিডেন্স হিসেবে চিন্তা করি রিঅ্যাকট্যান্সের ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড প্রাইমারি কয়েলে কিন্তু ইএমএফ ইন্ডিউস হবে না। সো সেই ব্যাপারগুলো কিন্তু না, যেহেতু এসি নাই, কারেন্ট কিন্তু ঠিকই ফ্লো হবে। ওকে, সুইচ অন করা মাত্রই দেখবেন হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে যদি আপনি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেন। ওকে, সেই কোশ্চেনটা এই জন্যই করলাম যে আপনারা ওই স্যারের অ্যামিটার যখন বন্ধ হয়ে যায় এটা দেখে হয়তো ভেবেছিলেন যে ওই যে কি জানি আবার জিরোতে চলে আসতেছে। ওকে, সেটা ভোল্টেজের ক্ষেত্রে হতে পারতো যদি আপনি কয়েলের ইএমএফটা দেখতেন ভোল্ট মিটারে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে তো তা না। এটা তো ডিসি অ্যামিটার, তাই না? অ্যামিটারের ডিফ্লেকশন যতক্ষণ কারেন্ট থাকবে কি হবে? তো হ্যাঁ, তো তোমার স্যার যেটা বললেন যে ওই সেকেন্ডারি সাইডের আমরা দেখছি যে কারেন্টটা আবার কিন্তু জিরোয় আসতেছে, কারণ সেকেন্ডারি সাইডে যেহেতু d5/dt নাই, অতএব সেকেন্ডারিতে কি হবে না, যখন আমি সুইচটা মনে করো বন্ধ করে দিই বা চালুই রাখি, আমার ডিসি কারেন্টের কারণে ডিসি ভোল্টেজ আর এখানে ডিসি ইনডিউসড হওয়ার ব্যাপার নাই। অতএব সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউসড হবে না, অতএব সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করবে না, এবং এতে তুমি আচ্ছা, খুশি হয়ে এখানে যাবে। স্যার এক মিনিট, আমি মনে হয় কারেন্ট বলতে প্রাইমারি কারেন্ট হ্যাঁ বুঝেছি। হ্যাঁ 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 আমি বুঝতে পারছি। তো যেটা হচ্ছে সেকেন্ডারিতে তুমি কিন্তু কারেন্ট পাবা না, কারেন্ট জিরো পাবা, এবং এতে তুমি খুশি হয়ে যাবে যে সমস্যা কি, দিলাম তো 110, সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করতেছে না, আমি ডেঞ্জার ফ্রি। নো, ইউ আর নট ডেঞ্জার ফ্রি। কারণ তুমি প্রাইমারিতে যে ডিসি সাপ্লাই দিচ্ছ ওর সাথে যে অ্যামিটার আছে, তুমি যদি অ্যামিটার না লাগাও, আমাদের যে প্যানেল আছে প্যানেলে তো ইয়ে আছে, প্যানেলে কিন্তু অ্যামিটার আছে, সে দেখাবে কিন্তু যে কারেন্ট ফ্লো করতেছে। আমরা কি বুঝতে পারছি স্যার পয়েন্টটা? সবাই খেয়াল করি, সেকেন্ডারিতে তুমি যদি ডিসি দাও, ডিসিতে মনে করো যে কথার কথা আমরা ওইরকম প্রবলেমেটিক সিনারিও দিলাম, এখানে 110 ভোল্ট দিলাম, যে দিলাম সুইচটা অন করে, প্রথমে একটা ডিফ্লেকশন দিবে, এটাতে কোনো ভুল নাই, কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটবে, হ্যাঁ, যে ওই 110 ভোল্ট দিছো, তাহলে ও যখন তুমি সুইচটা অন করবা মোমেন্টারিলি সে একটা 110 ভোল্টের একটা ফ্ল্যাকচুয়েশন দেখবে। 110 ভোল্টের ফ্ল্যাকচুয়েশন কিন্তু ট্রান্সফরমার জন্য ইটস ওকে, কারণ এই ট্রান্সফরমার রেটিং হচ্ছে 220 ভোল্ট ফ্ল্যাকচুয়েশন। 110 ভোল্টের মোমেন্টারি ফ্ল্যাকচুয়েশন সে টলারেট করবে এবং ইট ইজ ন্যাচারাল ফর ইট, এবং সেই অনুসারে ডিফ্লেকশন দেখাবে, ইটস ওকে। কিন্তু সমস্যা যেটা হয়ে যাবে, 110 ভোল্ট তুমি পারসিস্ট করতে থাকো, 110 ভোল্ট দিয়ে তুমি সুইচ অফ করলা না, তাহলে যেটা হবে সেকেন্ডারিতে যথারীতি কারেন্ট আবার জিরো হয়ে যাবে, কারণ এখানে যেহেতু d5/dt নাই, কারণ আমাদের ইয়ার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি, আমাদের ট্রান্সফরমারের বৈশিষ্ট্য হচ্ছে d5/dt হলেই আমাদের ভোল্টেজ কি হবে, ইনডিউসড হবে। যেহেতু d5/dt হচ্ছে না, তাহলে ভোল্টেজ ইনডিউসড হবে না, সেকেন্ডারিতে যথারীতি তুমি কারেন্ট জিরোই দেখবা, কিন্তু প্রাইমারিতে তোমার দুর্ঘটনা ঘটে যাবে। দুর্ঘটনা কি হবে, যেহেতু ডিসি দিচ্ছ, অতএব এটা একটা শর্ট সার্কিট, হিউজ কারেন্ট ফ্লো করবে, প্রাইমারি কয়েলটা পুড়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো স্যার যে ক্রিটিক্যাল কোশ্চেন করছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মানে খেয়াল করবেন, হ্যাঁ, এগুলো বুঝার ব্যাপার আছে। এই টেস্টটা বেসিক্যালি ব্যাটারি দিয়ে করা যায়, ছোট একটা ব্যাটারি দিয়ে করা যায়। সেটা একদম আমরা তাহলে একদম পুরো সেফ থাকলাম আর কি, যে জি। আমাদের দ্বারা আসলে ভুল হওয়ার কোনো চান্সই নাই, কারণ ব্যাটারি তো আর 5 ভোল্ট 9 ভোল্টের বেশি দিবে না। এবং কারেন্টের ক্ষমতাও তার বেশি দেওয়ার ক্ষমতা নেই আর কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা গেল ডিসির ব্যাপার। শুধুমাত্র রিলেটিভ পোলারিটি দেখতেই ডিসিটা ব্যবহার করা হয়, এরপরে এই এক্সপেরিমেন্টে আমাদের ডিসির কিন্তু আর ব্যবহার নেই। ওকে, এরপরে আমরা যেটা চেক করেছি সেকেন্ড টাস্ক যেটা ছিল কন্ডিশন 1 2 ফুলফিল হয় কিনা, অর্থাৎ এই টেস্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের দুটো ট্রান্সফরমার আইডেন্টিক্যাল কিনা। হ্যাঁ, প্রথমে অর্থাৎ রিলেটিভ পোলারিটি ঠিক আছে কিনা, তারপরে টার্ন রেশিও সমান কিনা, অর্থাৎ দুই সাইডে সেম ভোল্টেজ যদি থাকে তাহলে ভোল্টমিটার জিরো দেখাবে। এটাই হলো গিয়ে আমাদের অবজেক্টিভ ছিল। আর যদি ভোল্টমিটার কোনো রিডিং দেখায় সেই অবস্থায়, এখন যেহেতু কানেকশন দেওয়া নেই, মানে সেকেন্ডারি তো কোনো লোডে কানেক্টেড না, তাই না, এবং সেকেন্ডারি কিন্তু প্যারালালের মতো করেও লাগানো না, জাস্ট খালি দেখেন আমরা টপ ওয়াইন্ডিং মানে দুটো ওয়াইন্ডিং এরই টপ দুইটার মাঝখানে ভোল্টমিটার লাগায় দেখতেছি যে কোনো ইএমএফ বা মানে ভোল্টেজ ডিফারেন্স আছে কিনা আর কি। হ্যাঁ, সো এটা জিরো দেখাচ্ছে। তো জিরো না দেখাইতো, কোনো একটা যদি ভোল্টমিটারে কোনো ভোল্টেজ শো করতো, সেই অবস্থায় যদি আমি টাস্ক 3 যেটা ছিল আমার
অর্থাৎ প্যারালেল করতাম, তাহলে কি করতো, একই পটেনশিয়াল লাইনে, হ্যাঁ ধরেন একটা বাসবারে দুইটা ট্রান্সফরমার কানেক্ট করলেন, হ্যাঁ দুইটার ডিফারেন্ট ভোল্টেজ ছিল, হ্যাঁ তাহলে এখন বাসবারের ভোল্টেজ কি একটা হবে না দুইটাই ভোল্টেজ হবে বলেন তো? আমি মনে একটু জটিল ভাবে স্যার জিজ্ঞেস করছি। দুইটাই তো হওয়ার কথা স্যার। ধরেন একটা বাসবার, হ্যাঁ একটা বাসবারে আপনি দুইটা ভোল্টেজ সোর্স লাগালেন, সেই বাসবারের ভোল্টেজটা কি হবে? স্যার ড্র করতেছেন। আসলে এই কোশ্চেন গুলো করতেছি কারণ আপনারা প্রথম দিকে আমার মনে হয় অনেকে শুনতেছিলেন না ঠিক মতো। স্যারের লেকচারটা ঠিক মতো শুনলে এগুলো এখন ইজিলি অ্যান্সার দিতে পারতেন। তোমাদের স্যার প্রশ্ন করছে এটা হচ্ছে আমাদের বাসবার, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বাসবার। এখন বাসবারে তুমি হচ্ছে গিয়ে যদি মানে কানেকশনের ব্যাপারটা থাকে, এখানে তুমি দিচ্ছ মনে করো কথার কথা 110, তাহলে এখানে হচ্ছে 220, ঠিক আছে, আর এখানে তুমি যদি মনে করো 220, তাহলে এখানে উৎপন্ন হওয়ার কথা কত বলো? 440। এখন কি হবে বাসবারের ইয়ে? বাসবারের ভোল্টেজ কত হবে? ধরুন না বাসবারের ভোল্টেজ ছিল 220, এখন বললো বাসবারের ভোল্টেজ কি হবে? স্যার ভোল্টেজ ডিফারেন্সটা তখন হয়ে যাবে 220। তো যদি ওখানে রেজিস্ট্যান্স তো অনেক কম থাকে, তখন স্যার এটা রেজিস্টার হয়ে যাবে। আমি আপাতত একটু পোলারিটিও দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, হ্যাঁ যদিও মানে এসিতে আসলে মানে প্লাস মাইনাস নাই, কিন্তু আমরা প্লাস মাইনাস দিয়ে আমাদের হিসাব করার জন্য পোলারিটির বোঝানোর জন্য, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কাহিনী। রাব্বি তোমার প্রশ্নটা তো এরকমই ছিল নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন কি হবে বলো, বাসবারের ভোল্টেজ কি হবে? আচ্ছা আপনারা মনে হয় চিন্তা করতে পারতেছেন না, তো অ্যানসারটা দিয়েই দিই। ওকে, রাব্বি সহজ করে দাও, মনে করো যে আমার নদী থেকে বা পুকুর থেকে আমি সাগরে পানি দিব আর কি, পানির ফ্লো। এখন সাগরের পানির ফ্লো কে গিয়ে আমি কি আমার আমার যে পাইপ বা আমাদের সিস্টেম, আমার যে ওয়াটার সিস্টেম আর সাগরের সাথে তুলনা করলে সাগরেরটা ডমিনেন্ট না আমার নিজের সিস্টেমটা ডমিনেন্ট? বাসবার হচ্ছে খুবই স্ট্রং, ঠিক আছে, বাসবারের সাথে সবাইকে তাল মিলায় চলতে হয়, ঠিক আছে, বাসবার অন্যের দ্বারা এফেক্টেড হবে না, অন্যরা বাসবার দ্বারা এফেক্টেড হবে। বাসবার খুব ক্ষমতাধর, আমরা বাসবারকে চেঞ্জ করতে পারবো না। স্যারের প্রশ্নটাকে আমি আরেকটু সহজ করে দিলাম তোমাদের জন্য, এবার তুমি স্যারের প্রশ্নের উত্তর দাও। তাহলে তো 220ই থাকবে, কারণ বাসবারের তো ওটা নিজস্ব ভোল্টেজ। আচ্ছা এখানে তাহলে আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। তো যখন আমরা প্যারালেল করি ইউজুয়ালি, হ্যাঁ তখন আমরা বাসবারে কানেক্টেড করি, যে কমন বাস আর কি। হ্যাঁ, তো স্যার যেটা বললেন কমন বাস আসলে যদি ইফ ইট ইজ ইনফাইনাইট বাস, যদি সাগর হিসেবে চিন্তা করেন, একটা বা দুইটা মেশিনের কোনো প্রপার্টি দ্বারা, প্রপার্টি বলতে কি মানে ভোল্টেজ বা আদার যে কোনো কিছু, সেটা দিয়ে বাসের কোনো কিছু চেঞ্জ হয় না। ওকে, সো বাসবারের ভোল্টেজ যেটা সেটাই তাই থাকবে। সো সেক্ষেত্রে যেটা ভোল্টেজ সেটাই থাকবে। তাহলে যে ভোল্টেজ কম বা বেশি ছিল তার ঘটনা কি ঘটবে? সে তার মতো করে অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্টের নিয়মটা কি? আমরা জানি দুইটা সোর্সের মাঝখানে অ্যাডজাস্ট যদি করতে হয় তাহলে একটা কারেন্ট ফ্লো হবে, দেয়ার উইল বি এ ড্রপ এবং তারা অ্যাডজাস্ট হবে ভোল্টেজ, তাই না? যদি বাসবারের সাথে করি। তো আমাদের এইখানে আমরা যে প্যারালেল করেছি ল্যাবে, এটা কিন্তু আমরা বাসবারের সাথে করি নাই। ওকে, এটা দুইটা ইন্ডিভিজুয়াল মেশিন। তো যখন দুইটা মেশিনকে আপনি টার্মিনালে কানেক্ট করেন তখন কি হবে জানেন? একই লাইনে কখনো দুইটা ভোল্টেজ থাকতে পারে না। এটা তো বুঝেন। যদি ওয়ান কমন নোড, আপনারা যখন 1-1 এ নোড অ্যানালাইসিস করেছেন মনে আছে? অ্যানসার দেন, মনে আছে নোড অ্যানালাইসিস? একটা নোডের দুইটা ভোল্টেজ হতে পারে না, ঠিক আছে? ওয়ান নোড ওয়ান ভোল্টেজ, হ্যাঁ এটা মনে রাখবেন। তো এই ক্ষেত্রে দেখেন দুইটা ট্রান্সফরমারকে যেহেতু কানেক্ট করেছেন, তাহলে এখানে টার্মিনাল ভোল্টেজটা কি হবে যদি কম বেশি থাকে? অ্যান্সার ইজ ভেরি ইজি, দুইটা ভোল্টেজ এক হয়ে একটা ভোল্টেজ হবে। ওকে, ধরেন একটা 210 একটা 220, তাই না?
তাহলে 210 থেকে 220 এর মাঝামাঝি একটা ভোল্টেজ হবে আমার এই নতুন কম্বাইন্ড যে লাইন সেটার ভোল্টেজ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন, তার মানে হলো পরস্পরের মাঝখানে আমরা কি জানি হাই থেকে লোয়ের দিকে কারেন্ট যায়, তাই না? দেয়ার উইল বি সার্কুলেটিং কারেন্ট, এবং অ্যাজ এ রেজাল্ট এই কারেন্টের ফলে তারা টার্মিনাল ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করবে। এখন প্রশ্ন হলো, স্যার তারা সার্কুলেটিং কারেন্ট হয়ে এক হলো, তা আমার কি? অবশ্যই এটা আমাদের ক্ষতি, বিকজ এই যে সার্কুলেটিং কারেন্ট, এই কারেন্টটা প্রথম কথা আমাদের কোনো ইউজে আসতেছে না। ওকে, ইউজে না আসা মানে পাওয়ার লস। সেকেন্ড, তার চেয়েও ইম্পর্টেন্ট বেশি যেটা, এই সার্কুলেটিং কারেন্ট মেশিনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, অর্থাৎ ভাইব্রেশন যদি বলেন, মেকানিক্যাল ভাইব্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ হিট আপ করবে মেশিনকে। ওকে, এবং আমাদের যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনের জন্য হিট ইজ এ ভেরি ব্যাড থিং। ওকে, বিকজ এটা এজিং কে ত্বরান্বিত করে। এজিং কিভাবে ত্বরান্বিত হয়? ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে আস্তে আস্তে। সো আমরা হিটকে চাই না, তার মানে সার্কুলেটিং কারেন্ট আমরা চাই না। সো যদি সামান্য ভোল্টেজ ডিফারেন্স থাকে তাহলে সার্কুলেটিং কারেন্ট হবে কম। আর যদি আমার অনেক বেশি ভোল্টেজ ডিফারেন্স থাকে, এই জন্য দেখেন রিলেটিভ পোলারিটি টেস্টটা কেন করেছি, বিকজ সেক্ষেত্রে কি আসতো দেখেন, একটা টার্মিনাল ভোল্টেজ যখন 220 আর একটার আসতো 0, তাই না? যদি অপোজিট ফেজে পড়ে আর কি। হ্যাঁ, ইন দ্যাট কেস তাহলে কি হবে দেখেন, একজন আর একজনকে কারেন্ট ফিট করানো শুরু করবে, হাই থেকে লো, ঠিক আছে? সেভাবে কারেন্ট ফিট করানো শুরু করবে, আপনি কিন্তু টার্মিনালে কিছুই পাবেন না, মানে লোডের দিকে কোনো কারেন্টই যাবে না। ইভেন ইভেন্চুয়ালি ইট উইল ড্যামেজ দ্য ট্রান্সফরমার। দ্যাটস ওয়াই এই যে ভোল্টেজ সমান রাখা আমাদের জন্য জরুরি। ওকে, টু রিমুভ দিস কারেন্ট, আমরা চাই না তারা নিজেদের মধ্যে কোনো কারেন্ট আদান প্রদান করুক। টোটালি যেন দুইজনই কারেন্ট কোথায় দিবে? লোডকে দিবে, ঠিক আছে? সেটা আমরা চাই। সো আমরা কি শিখলাম? ওয়ান নোড ওয়ান ভোল্টেজ, এটা মনে রাখবেন, ঠিক আছে? ইভেন আপনারা ইন ফিউচার যখন বড় ক্লাসে উঠবেন, আরো বড় সফটওয়্যারে যখন কাজ করবেন, ওয়ান নোড ওয়ান ভোল্টেজ, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। কেউ যদি বলে একই শর্টেড লাইন, হ্যাঁ, দুই ধরনের ভোল্টেজ, সো দিস ইজ ইম্পসিবল। ওকে স্যার, আমি কি বোঝাতে পারলাম স্যার? জি স্যার। বুঝতে পেরেছেন? সো দুইটা ভোল্টেজ যদি আপনি যোগ করেন, দেয়ার উইল বি নিউ ভোল্টেজ। সেটা অবশ্যই কি হবে? ছোট হচ্ছে বেশি, বড় হচ্ছে কম, কারণ দুটাই অ্যাডিটিভ পজিশনে পড়বে না অবশ্যই। ওকে, সাইন ওয়েভ চিন্তা করবেন অলওয়েজ। বুঝতে পেরেছেন? সো টাস্ক 2 এর মাধ্যমে আমরা আসলে এটাই দেখি আর কি, হ্যাঁ, যে আমাদের টার্ন রেশিও ঠিক আছে কিনা। যদি ডিফারেন্স থাকতো এই ভোল্ট মিটারে ভোল্টেজ শো করতো। ভোল্টেজ শো করা মানেই যখনই তাদেরকে কানেক্ট করবেন দেয়ার উইল বি সার্কুলেটিং কারেন্ট। সো এটা ঠিক আছে। এটা যদি মিলে যায়, এরপরে আমরা এখানে করলাম, এবং আমাদের ল্যাবে আজকে একটা খুব মজার বিষয় ঘটেছে। ইউজুয়ালি যখন ট্রান্সফরমার গুলো সবাই নতুন ছিল, ওকে, ঠিক আজকে থেকে ধরেন 10 বছর আগে, এই মেশিন গুলোর 10 বছর হয়ে গেছে, 10 ইয়ার্স, এবং ইটালির মেশিন ছিল, আপনারা তো জানেন না, খুব ভালো কোয়ালিটির মেশিন। সো তখন যদি আমরা লোডকে কানেক্ট করতাম, দুইটা ট্রান্সফরমার যেহেতু সব সেম, একদম সেম কারেন্ট দিত, I1 এবং I2 সমান হতো। আজকে আমরা কি দেখেছি? I1 ছিল 0.5 আর I2 পেয়েছি 0.32। ওভারঅল দুটো যোগ করে আমরা পেয়েছি 0.82। ওকে, বাট যদি একদম প্রথমে থাকতো তাহলে I1 I2 সমান থাকতো। আসলে এই ভিন্নতাটা কেন আসলো? ওকে, তো যে কোনো মেশিন সময়ের সাথে সাথে তাদের কি হয়? এজিং প্রসেস, তাই না? এজিং মানে হলো কি? বয়স হওয়া। আমাদের সবারই আস্তে আস্তে বয়স হয়ে যায়। তো বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রপার্টি চেঞ্জ হয়। যেমন কোন ট্রান্সফরমারের কোনোটার হয়তো ইনসুলেশন একটু সমস্যা হয়েছে, ওকে, কোনোটার হয়তো 1-2 টার্ন একটু প্রবলেমেটিক থাকতে পারে আর কি, ঠিক আছে? অথবা মেটালের যে প্রপার্টি সেখানেও চেঞ্জ আসতে পারে। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে, দুই ট্রান্সফরমারের ইম্পিডেন্সটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, অর্থাৎ ওই যে বলেছিলাম যে 4 নাম্বার কন্ডিশন যেটা আমি বলেছিলাম লিখতে আর কি, পার্সেন্টেজ ইম্পিডেন্স আর পার ইউনিট ইম্পিডেন্স মাস্ট বি ইকুয়াল, তাই না? পার ইউনিট ইম্পিডেন্স, কিন্তু আবার এটা আবার ভাবেন না কিন্তু যে দুটারই অ্যাকচুয়াল ইম্পিডেন্স ইকুয়াল। ওকে, সো অ্যাকচুয়াল ইম্পিডেন্সও ইকুয়াল হতে পারে যদি তাদের ক্যাপাসিটি সেম হয়। আমাদের অবজেক্টিভ ছিল যে পার ইউনিট ইম্পিডেন্স সমান, তার মানে যেটা বড়, স্যার কিন্তু বারবারই বলেছেন, তার ইম্পিডেন্স কি হবে? কম। যেটা ছোট তার ইম্পিডেন্স হবে বেশি, এবং পার ইউনিট ইম্পিডেন্স হবে সমান, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট কি হবে দেখেন, বড়টা বেশি কারেন্ট দিত, ছোটটা কম কারেন্ট দিত। আর যদি দুটাই সমান ক্যাপাসিটির হয় তাহলে দুইটা সমান কারেন্ট দিবে, তাই না?
কিন্তু আমাদের ল্যাবে আজকে কি ঘটেছে দেখেন, একটা একটু বেশি দিয়েছে, একটা একটু কম দিয়েছে, তাই না? তার মানে হলো আমাদের পার্সেন্টেজ ইম্পিডেন্স সমান নাই। এখন দেখেন এটা কিন্তু কন্ডিশন 4 ছিল, কন্ডিশন 1 এবং 2 আই সেড একদম ম্যান্ডেটরি হয় লাগবে, কিন্তু কন্ডিশন 3 এবং 4 যদি সমান না হয় তবু দেখেন আমাদের কি প্যারালাল হয় নাই? হইছে তো, একটা একটু বেশি দিচ্ছে, একটা একটু কম দিচ্ছে, তাতে আমার আপনার কিন্তু সমস্যা হচ্ছে না, লোডকে কিন্তু আমরা ঠিকই সাপ্লাই করতে পারতেছি। ওকে, কিন্তু লার্জার স্কেলে চিন্তা করেন, বড় বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখা গেল একটা ট্রান্সফরমার ফুল লোড আর একটা ট্রান্সফরমার তার রেটেড ক্যাপাসিটির অর্ধেকও সাপ্লাই দিচ্ছে না। এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, স্যার তাতে আমাদের কি স্যার, কাজ তো হচ্ছে স্যার। দেখেন এখানেই তো মজা আর কি, বুঝছেন? সেটা হলো এই যে আমাদের ল্যাবের ছোট ট্রান্সফরমার এটা এরকম দিচ্ছে, আমাদের কিছু যায় আসে না, উই ডোন্ট কেয়ার। কিন্তু যখন লার্জ ট্রান্সফরমারের ক্ষেত্রে যাবেন, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ইলেকট্রিক্যাল মেশিন যখন ম্যাক্স লোডের কাছাকাছি যায়, মানে তার রেটেড ক্যাপাসিটি, মানে রেটেড লোড যেটা, তার কাছাকাছি লোডের একটু আগে হলো আপনার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি শো করে। ওকে, সো দ্যাটস এ ম্যাটার অফ এফিসিয়েন্সি। সো আমি চাইলে একটা ট্রান্সফরমারকে ধরেন হাফ লোডে চালালাম আর একটাকে একদম ফুল লোডে চালালাম, ঠিক আছে? এফিসিয়েন্সি যেমন হাফ লোডে যেটা চলতেছে ওর কম হবে, অন দ্য আদার হ্যান্ড একটাকে ফুল লোডে চালায় সেটার আপনি কিন্তু মানে লোডেড অবস্থায় রাখতেছেন, কিন্তু আর একটা কি হচ্ছে, মানে লোড হচ্ছে না আর কি, ঠিক আছে? তো একটা ওভারলোড হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। ওকে, ইন কেস অফ এনি ফল্ট কন্ডিশন অর আদার, সে কিন্তু তার লোড এক্সিড করে যেতে পারে, ঠিক আছে? সো তাকে আমি রিস্কের মধ্যে ফেলতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এফিসিয়েন্সিও কিন্তু, মানে সিস্টেমের হোল এফিসিয়েন্সি যদি চিন্তা করেন, এই যে হাফ লোডের নিচে যেগুলো আছে সেগুলোর এফিসিয়েন্সি কিন্তু কম। এবং যেহেতু বড় ট্রান্সফরমার, সো বড় ট্রান্সফরমার যেগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু এই এফিসিয়েন্সি বিশাল ব্যাপার, আপনার আমাদের পাওয়ার লসের যে ব্যাপারটা আর কি, ঠিক আছে? সো সেখানে ধরেন সামান্য এফিসিয়েন্সি কম বা বেশি কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ সেখানে অনেক বড় অ্যামাউন্টের পাওয়ার লসের ব্যাপার থাকে আর কি। বাট ল্যাবে যেহেতু আমাদের ছোট ট্রান্সফরমার, উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। ওকে, সো এটাই হলো ব্যাপার। এই জন্যই মাথায় রাখবেন যে আমাদের জন্য অবজেক্টিভটা কি, বড়টা বেশি কারেন্ট দিবে, ছোটটা কম কারেন্ট দিবে, যদি দুটো ডিফারেন্ট ক্যাপাসিটি আমরা প্যারালেল করি। ওকে, সো এই কিন্তু ছিল। স্যার আমরা হুম, হ্যাঁ হুম, হ্যাঁ বলেন। স্যার আমি একটা কথা বলতাম স্যার, যে একটা কেন, আপনি একাধিক কথা বলতে পারেন, মন যা আচ্ছা চায় স্যার, জিজ্ঞেস করতে পারেন, ওকে, কোনো সমস্যা স্যার নেই। এই যে এই ল্যাবের ট্রান্সফরমারটাতে যে স্যার একটাতে 0.5 আসলো, আরেকটাতে সাপোজ স্যার 0.32 আসলো, তো হুম। স্যার ওই 0.32 এর জায়গায় যদি এমন হইতো যে স্যার জাস্ট 0.2 আসতেছে স্যার, তো তাহলে তো স্যার আমরা দেখতেছি যে এটার তো আসলে এফিসিয়েন্সির অবস্থা তো আরো খারাপ স্যার, মানে তাহলে তো 0.5 এর উপর স্যার একটা চাপ পড়তো না স্যার? তো মানে সেইটা কি তখন চেঞ্জ করা ম্যান্ডেটরি ছিল? ওই ট্রান্সফরমারটা কি চেঞ্জ করা ম্যান্ডেটরি ছিল? আমাদের ল্যাবে কোনোটাই ম্যান্ডেটরি বলে কিছু নাই, এই বিষয়টা তো এফিসিয়েন্সি, তাই না? আমাদের স্যার যদি ল্যাবে ট্রান্সফরমার দুইটা লেস এফিশিয়েন্ট অবস্থা অপারেশনাল থাকে এবং এটা খুবই ছোট ট্রান্সফরমার, হ্যাঁ, সো কিছু যায় আসে, আমাদের যায় আসে না। কিন্তু প্র্যাকটিক্যালি ধরেন যেখানে 50 এমভি এর ট্রান্সফরমার ধরেন আর কি, ঠিক আছে, সেক্ষেত্রে এফিসিয়েন্সি তো একটা বিশাল ব্যাপার, তাই না? অর্থাৎ আমরা চাই মেশিনগুলো ফুল লোডের কাছাকাছি, যে পয়েন্ট ম্যাক্স এফিসিয়েন্সির যে পয়েন্ট আর কি, হ্যাঁ, এটা আপনার লোড কারেন্টের সাথে ড্র করলেই দেখবেন কার্ভ থাকে, প্রতিটা মেশিনের সাথে এরকম অসংখ্য কার্ভ আসে, ম্যানুয়ালের মধ্যে থাকে আর কি, দেখলে বুঝবেন যে সে কত লোড সাপ্লাই দিলে হ্যাঁ তার এফিসিয়েন্সিটা সেই মুহূর্তে ম্যাক্সিমাম। এফিসিয়েন্সি ম্যাক্সিমাম মানে কি, ইনপুট যা দিচ্ছি লসটা সবচেয়ে মিনিমাম লস হবে এবং আউটপুট সবচেয়ে বেশি পাবো আর কি, তাই না? এটা হলো গিয়ে ম্যাক্স এফিসিয়েন্সিতে রান করা। অন্য যে কোনো পয়েন্টে কি হবে, আপনি সাপ্লাই দিবেন অনেক, কিন্তু করসপন্ডিং হ্যাঁ মানে তুলনামূলক আউটপুট পাবেন কম। স্যার গাড়ির ক্ষেত্রে যেমন থাকে, গাড়ির ক্ষেত্রে যেমন আপনার সাধারণত কিছু কিছু গাড়ি দেখবেন 80 কিলোমিটার পার আওয়ারে যদি আপনি চালান, তাহলে যে পরিমাণ ইনপুটে ফিউল যাবে তার চেয়ে আপনি রাস্তা বেশি অতিক্রম করবেন, দূরত্ব বেশি অতিক্রম করবেন। ওকে, তো এটা ব্যাপার, মানে যদি আবার এখানে আবার কিন্তু অনেক কন্ডিশন থাকে, ধরে নেওয়া হয় যে রাস্তায় কোনো যানজট নাই, গাড়ি স্মুথলি চলতেছে আর কি, হ্যাঁ, যেমন ঢাকা শহরের তো জানেন, ওয়ার্ল্ডের মধ্যে ঢাকা শহরে মনে হয় পার লিটারে সবচেয়ে কম গাড়ি চলে আর কি, ঠিক আছে, বিকজ ডিউ টু ট্রাফিক জ্যাম। সো আর কোনো কোশ্চেন? এটা গেল পার ইউনিট ইম্পিডেন্স। আর একটা যে ব্যাপার ছিল ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টর, তাই না, সেটারও একটা ব্যাপার থাকে আর কি, স্যার যেটা খুব ভালো মতো ব্যাখ্যা করেছেন, আর এবং এক্স এর রেশিও দিয়ে, সেটাও একটা ব্যাপার। বাট দেখেন কন্ডিশন 3 এবং 4 আমার পুরোপুরি
যে মিলতেই হবে, না মিললে সমস্যা নাই, আপনি প্যারালেল করতে পারেন। স্যার কোনো কোশ্চেন? তাহলে আপনারা ল্যাব রিপোর্টে তাহলে এই ভ্যালুগুলো আপনারা দিবেন, হ্যাঁ, নিজেদের মতন ডিসকাশন লিখবেন। আর আমাদের তো ল্যাব হ্যান্ডআউটে যে কোশ্চেন গুলো আছে, হুম, এই যে ডিসকাস অন দ্য ভ্যালু অফ সার্কুলেটিং কারেন্ট, যদি আমরা সার্কুলেটিং কারেন্ট পাই নাই, তবে সার্কুলেটিং কারেন্টের কনসেপ্টটা কি, হ্যাঁ, কেন হয়, কিভাবে হয়, এটা নিয়ে আপনি ডিসকাস করবেন। প্যারালাল অপারেশনটা আসলে আমরা কেন করি, তারপরে পোলারিটি টেস্টিং যে করলাম এর আসলে প্রয়োজনীয়তা কতটুকু, তারপরে আমরা যে প্যারালাল ঠিক মতো করলে যে ভোল্টমিটার 0 রিডিং দিল, কেন দিল, আর পোলারিটি যদি উল্টায় ফেলি তাহলে আবার 440 হলো, সেটা কেন হলো। মানে আমরা আসলে যে সকল সিনারিও গুলো ল্যাবে দেখেছি এবং যেগুলো নিয়ে ডিসকাস করেছি ওগুলো আপনারা আপনাদের মতন করে, হ্যাঁ, লিখবেন। কারণ আসলে সব জিনিসই মোটামুটি ডিসকাস করা হয়েছে। আর আপনাদের ভিডিও, এবং এই ভিডিওতেও আসলে আমরা এই ক্লাসের যে লেকচারটা ভিডিও আকারে দিয়েও দিব, তা আসলে সব ধরনের আনসার এবং কথাবার্তা কিন্তু অলরেডি ভিডিওর মধ্যে আছেই। আপনাদের কাজ হবে এই কথাগুলোকে সুন্দর করে নিজেদের মতন গুছায় লেখা। তা মনে হয় আসলে আর কোনো ডিসকাশন মনে হয় আর খুব একটা নাই। আর তো স্যার মনে হয় না কোনো কিছু দরকার আছে, আজকে তাহলে থেকে আমরা শেষ করতে পারি আর কি। স্যার। ঠিক আছে স্যার? আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা তাহলে